গুড আফটারনুন, ক্লাস শুরু হচ্ছে। আজকে আমাদের হোপফুলি আজকে আমাদের শেষ ক্লাস। আমাদের যতটুকু পারা যায় আমি আজকে এটা আমি শেষ করে দেব এবং তোমাদের বইগুলো আমি আপলোড করে দেব। আর মানে হ্যান্ডআউট 6 আপলোড করে দেব। হ্যান্ডআউট 6টা আমি আপলোড করে দেওয়ার পরে হ্যান্ডআউট 6 গেল, আমি যে হ্যান্ডআউট 5 যেরকম দিয়েছি ওরকম ভাবে পিডিএফ গুলো জয়েন করে যেগুলো লাগবে সেগুলোকে মার্ক করে দিয়ে দেব। তারপর আরেকটা হচ্ছে আমি হ্যান্ডআউট 7 একটা দিয়ে দেব। হ্যান্ডআউট 7 হচ্ছে ক্লিপের উপরে থাকবে সামান্য, খুব অল্প বেসিকটা। এটা মনে হয় এটা কোনো কিছু লাগবে না, এটা তোমরা হ্যান্ডআউট দেখে হয়ে যাবে। তারপর আমি এটা স্লাইড বানিয়ে দেবো, বাট আমার মনে হয় এটার জন্য আমাদের আর ক্লাস এর মধ্যে লাগবে বলে মনে হয় না। আমরা টার্মস গুলোর সাথে কিছুটা আগেই পরিচয় আছে, বাকিটুকু আমরা পারবো। তারপর যদি লাগে তারপর আমরা সেটা আমি সিআর সাথে দেখবো, তবে আমার মনে হয় এটা লাগবে না। লাগলে আমরা একটা ক্লাস করবো শেষ। তো তারপর আরেকটা যেটা হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে, ফ্র্যাকচার এবং ফ্যাটিক দুটো আমাদের ভালো করে পড়তে হবে। তোমরা আগের বছরের কোশ্চেন প্যাটার্ন গুলো একটু দেখো, তাহলে বুঝতে পারবে ফ্র্যাকচার এবং ফ্যাটিকটা ভালোভাবে পড়তে হবে। এবং এখানে যেসব এক্সাম্পল বা এক্সারসাইজে কিছু প্রবলেম দেওয়া আছে 1 মিনিট সিআর, তো সেগুলো হচ্ছে আমরা তারপরে আমরা সেই হিসাবে করব। আমি তোমাদেরকে কিছু এক্সারসাইজেও আমি অ্যান্সার দিয়ে দিয়েছি। বাকিগুলো মানে ওগুলো যেগুলো আমি বলবো শুধুমাত্র বা হাইলাইট করে দেবো, তোমাদের পিডিএফ এ যদি হাইলাইট করা থাকে শুধুমাত্র সেই এক্সারসাইজ গুলো বা সেই এক্সাম্পল গুলি করবে, এর বাকিগুলো করতে হয় না। হয় টিক মার্ক দিয়ে দেবো বা একটা ইয়েলো বা কোনো অন্য কোনো কালার দিয়ে হাইলাইট করে দেবো। এরকম না হলে সেগুলো করতে হবে না, এবং সেগুলোর পাশে আমি অ্যান্সার গুলো লিখে দিয়ে দেবো। হ্যাঁ সিয়ার বলো কই। স্যার একটা কোশ্চেন ছিল আর কি ফ্র্যাকচার থেকে, ইন্টারগ্রানুলার যে মানে হ্যাঁ, যে ইটা হয় আর কি, মানে ফ্র্যাকচারটা হয়। কথা বলতেছি কি তুমি চলে গেলা কোথায়? হ্যাঁ, আমি তো আগে টপিকের কথা শেষ করি, আমরা যেটা নিয়ে করতেছি সেটা শেষ করি। জি স্যার ওটা শেষ করেন তাহলে। ঠিক পরে আছে পরে তুমি পরে এসো, পরে কথা বলবো তাহলে, কারণ আজকে আমি আজকে আমার শেষ করতে হবে ফ্যাটিক। তো তো হ্যান্ডআউট 6 এবং 7, সরি হ্যান্ডআউট 5 6 7 5 6 7 আর হচ্ছে মেইনলি 5 এবং 6 এর যে এক্সারসাইজের যেগুলো থাকবে সেগুলো 7 এর জন্য আমি মনে হয় আলাদা করে প্রবলেম দিব না। 5 এবং 6 এ আমি হয়তো তোমাদেরকে 10-15টা আলাদা করে কিছু প্রবলেম উইথ অ্যান্সার দিয়ে দিতে পারি। তোমরা এগুলো নিজেরা ট্রাই করো, আর যদি টার্ম ফাইনাল আগে হয়তো এগুলো সলিউশন দেওয়ার চেষ্টা করবো আর কি। তবে আমি অ্যান্সার সহ দিয়ে দেবো যেন তোমরা নিজেরাই প্র্যাকটিস করে করে ফেলতে পারো আর কি। তো এখন আমরা আসি, ফ্যাটিক ফেলিওর যদি হয়, ফ্যাটিক ফেলিওরের আমাদের কি কারণে ঘটতে হবে সেটা জন্য 3টা জিনিস থাকতে হবে। একটা হচ্ছে একটা টেনসাইল স্ট্রেস আসতে হবে, প্রথমে একটা টেনসাইল স্ট্রেস আসতে হবে, তারপরে একটা স্ট্রেসের একটা ভেরিয়েশন আসতে হবে, যে স্ট্রেস থাকবে সেটাকে একটা ভেরিয়েশন থাকতে হবে। তারপরে হচ্ছে ওই একটা লম্বা সময় ধরে যেন আমাদের এই স্ট্রেসটার ভেরিয়েশনটা পাই, মানে ফ্রিকোয়েন্সি যেন, মানে ফ্রিকোয়েন্সি না সরি, আমাদের জন্য অনেকদিন ধরে আমাদের জন্য নাম্বার অফ সাইকেল যেন আমাদের অনেক বেশি থাকে। তাহলে আমাদের ফ্যাটিক হতে হলে কি হতে হবে? প্রথমে একটা মোটামুটি একটা বড় একটা লার্জ একটা টেনসাইল স্ট্রেস ডেভেলপ করতে হবে, সেটা হতে পারে আমাদের যে লোকাল স্ট্রেস সিগমা লোকাল, সেটার মাধ্যমে আমাদের হতে পারে। একইভাবে হচ্ছে আমাদের অ্যাপ্লাইড স্ট্রেসের ভেরিয়েশন আসতে হবে। অ্যাপ্লাইড স্ট্রেসটাকে আমাদেরকে একটু সাইক্লিক হোক বা এরকম হোক, মানে একই মনোটোনাসলি যেন না থাকে যে আমি একভাবেই স্ট্রেন করছি বা করছি লোডিং করছি, সেটা না, আমাদের ভেরিয়েশন আসতে হবে। এবং অনেক সাইকেল হতে হবে, মনে করো 1000 বার সাইকেল, এটা মোর দ্যান এনাফ না হতে পারে, 10 টু দি পাওয়ার 10 সেটা হতে পারে আমাদের একটা গুড একটা অ্যামাউন্ট অফ সাইকেল। এইভাবে করে আমাদেরকে এই 3টা জিনিস থাকলে তখন আমাদের ফ্যাটিক হওয়ার চান্স তখন বেড়ে যায়। ফ্যাটিকটাকে ক্লান্তি, তাই না? ক্লান্ত তখনই হবে যত যত বেশি সময় যাবে তত। তাই তুমি তাকে বেশি সাইকেল দাও, মানে বেশি সময় দাও, তাকে বিরক্ত করো, মানে বেশি পরিমাণ লোড তাকে ফ্ল্যাকচুয়েট করে করে তাকে বিরক্ত করো, এবং প্রথমে তাকে ভেঙে ফেলো। মানে প্রথমে তার যা বলে না, তাকে মনোবলটা নষ্ট করে দাও। মনোবলটা কিভাবে নষ্ট করে দিলাম? তাকে আমি প্রথমে একটা লোকাল স্ট্রেস ডেভেলপ করলাম, যেটা দিয়ে একটা ক্র্যাক নিউক্লিয়েশন হলো। তারপরে ওই যখন তুমি এনাফ ভেরিয়েশন অফ ফ্লাকচুয়েটিং লোড দিবা এবং নাম্বার অফ সাইকেল দিবা, তখন সেটা প্রোপাগেট করবে, প্রোপাগেট করে একটা পর্যায়ে প্রোপাগেশনটা থেমে তার বাকি যেটুকু থাকবে সেটুকু তো ফাস্ট ফ্র্যাকচার হয়ে যাবে, ধাম ধাম করে ফেল হয়ে যাবে। এটা আমরা ওদিন দেখেছি। যদি আমাদের সিগমা ম্যাক্স ইকুয়ালস টু সিগমা মিন হয়, আমাদের মনে করো সিগমা ম্যাক্স এবং সিগমা মিন যদি আমাদের সমান থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এরকম একটা করে আমরা সাইন পেতে পারি। অথবা এমনও হতে কার্ভটা তো হতে পারে সিগমা ম্যাক্স এবং সিগমা মিন, যেটা সিগমা ম্যাক্স এবং মিন মানে হচ্ছে আমি একবার লোড দিলাম আর একবার আনলোড করলাম, লোড দিলাম একবার টেনসাইল হলো একবার কম্প্রেসিভ দিলাম, টেনসাইল কম্প্রেসিভ, এরকম করে করে আমি তাকে নানান রকম ভাবে লোডিং দিচ্ছি।
তো সেইভাবে করে এমন হতে পারে সিগমা ম্যাক্সিমাম এবং মিনিমাম সমান, আবার হতে পারে সিগমা ম্যাক্সিমাম এবং মিনিমাম সমান নাও হতে পারে। মনে করে এখানে সিগমা ম্যাক্স হচ্ছে এখান থেকে এইটুকু, আর সিগমা মিনিমাম হচ্ছে এখান থেকে এইটুকু। এবং আবার ফ্লাকচুয়েশনটা আমাদেরকে এরকম ভাবেও ভ্যারি করতে পারে। এটা আইডিয়াল, এগুলো হচ্ছে আইডিয়াল কেস, এগুলো না হয়ে আমাদের অ্যাকচুয়াল সিনারিওতে আমাদের এরকম ঘটতে পারে। এয়ারক্রাফট উইং যেরকম আমাদের স্ট্রেস সাইকেলটা অনেক কমপ্লেক্স হতে পারে। একই সাথে হচ্ছে আমাদের যদি এরকম থাকে তাহলে স্ট্রেস হচ্ছে আমাদেরকে একটা হচ্ছে আমাদের কয়েকটা টার্মের সাথে আমাদের একটু পরিচিত হতে হবে। একটা হচ্ছে মিন স্ট্রেস, একটা হচ্ছে মিন স্ট্রেস, আর একটা হচ্ছে আমাদের অল্টারনেটিং স্ট্রেস। হ্যাঁ, আমাদেরকে প্রথম হচ্ছে স্ট্রেস অফ রেঞ্জ, যেটা এই যে আমাদের সিগমা ম্যাক্স এর যে ভ্যালু এবং সিগমা মিন এর যে ভ্যালু, এই দুইটার মাঝখানে যে ডিফারেন্স, যেটা সেই ডিফারেন্সটা হচ্ছে আমাদের রেঞ্জ অফ স্ট্রেস সিগমা আর দিয়ে সেটাকে আমরা প্রকাশ করব। আর অল্টারনেটিং স্ট্রেসটা কি হবে, আমরা যেটা অল্টারনেটিং স্ট্রেস যেটা দেখলাম সেটা হচ্ছে এই যে সিগমা আর যেটা বের করলাম, এই যেটা বের করছি সেটা হাফ, যেটা সেটা হচ্ছে আমাদের অল্টারনেটিং স্ট্রেস। মানে রেঞ্জ যেটা, রেঞ্জের অর্ধেক হচ্ছে আমাদের অল্টারনেটিং স্ট্রেস। তারপরে হচ্ছে কি আমাদের মিন স্ট্রেস, যেটা সিগমা এম কি হবে, জাস্ট মিন আমরা অ্যারিথমেটিক মিন যেভাবে নেই সেটাই ম্যাক্স এবং মিনিমামের করে সেটা অ্যাভারেজটা বের করে নিলে সেটা হচ্ছে আমাদের মিন স্ট্রেস। তাহলে এছাড়া আরো কতগুলো আছে, যে স্ট্রেস রেশিও বা অ্যামপ্লিটিউড রেশিও, এগুলো জাস্ট হচ্ছে সিগমা মিন বা ম্যাক্স, এগুলো জাস্ট হচ্ছে রেশিও। তাহলে আমাদের অল্টারনেটিং স্ট্রেসটা কি ছিল, রেঞ্জের হাফ। মানে রেঞ্জটা কি ম্যাক্স এবং মিনিমামের যে ডিফারেন্স, সেটা হচ্ছে আমাদের রেঞ্জ অফ স্ট্রেস, সেটাকে সিগমা আর দিয়ে প্রকাশ করব। আর এটা অর্ধেক যেটা হবে সেটা হচ্ছে আমাদের অল্টারনেটিং স্ট্রেস। এটা আরেকভাবে জাস্ট দেখানো এই গেল। আমরা এসএন কার্ভ নিয়ে অতিরিক্ত বলেছিলাম, এটাকে ওলার কার্ভও বলা হয়। এসএন কার্ভটা কি, এসএন কার্ভ হচ্ছে আমাদেরকে যদি এরকম একটা মনে করে যে কোনো একটা এখানে একটা স্ট্রেস ভ্যালু নিলাম, এখানে অনেক সময় আমরা অ্যামপ্লিটিউড নিতে পারি, সিগমা এ নিতে পারি, ইউটিএস নিতে পারি, ইল্ড স্ট্রেস নিতে পারি। ওয়াই অ্যাক্সিস আমরা এরকম করে একটা বসালাম, একটা স্ট্রেস বসালাম। এক্স অ্যাক্সিস হচ্ছে নাম্বার অফ সাইকেলস টু ফেইলিওর, মানে যে সাইকেলগুলো ফেল হতে যে সাইকেলগুলো আসবে সেগুলো। আমরা তারপরে এরকম করে বসে বসে আমি এটা হচ্ছে সেমি লগে হচ্ছে আমাদের যদি নাম্বার অফ সাইকেল টু ফেইলিওর হয়, শুধু নাম্বার অফ সাইকেল না, সাইকেল কতগুলো সাইকেল পরে সে ফেল হলো, হওয়ার পরে সেইটা আমি মনে করো ওইভাবে করে নোট ডাউন করলাম। যে যদি আমি তাকে এটা মনে করো তার হচ্ছে ইএল স্ট্রেস, হ্যাঁ, এই জায়গায় মনে করো তার হচ্ছে ইউটিএস। এখন আমি এরকম একটা অবস্থা দেখা গেল যে 2 সাইকেল পরেই সে ফেল করে গেল। আচ্ছা, তারপরে আরেকটু কম স্ট্রেসে যখন তাকে টেস্ট করলাম, কি কম স্ট্রেস কি এগুলো একটু বুঝবো না আস্তে আস্তে আমরা, তখন দেখা গেলো সে আরেকটু বেশি সাইকেল গেল, তারপর আরেকটু বেশি সাইকেল গেল, তারপর আরেকটু বেশি সাইকেল গেল। এভাবে করে করে যদি এটা সেমিলক করে দেই, আলটিমেটলি যে কার্ভ যেটা পাবো যদি স্টিল হয় তাহলে আমরা এরকম একটা কার্ভ পাবো। আর যদি নন ফেরাস হয় তাহলে কার্ভটা মনে করো যদি এরকম হয়, আমরা কন্টিনিউয়াসলি আমাদের এরকম না থাকে এরকম একটা কার্ভ পাবো। তাহলে এটা কি পেলাম, এই যে একটা নির্দিষ্ট সময়ের পরে প্রথমে এই অংশটা স্টিলের জন্য যেটা ছিল সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, মানে কি এই এই এটা কি নাম্বার অফ সাইকেলস টু ফেল, তার মানে আমি এই স্ট্রেস যদি দেই তাহলে আমি এই এতগুলো সাইকেল পরে সে ফেল করে যাবে। আবার যদি এখানে দেখি, আমি যদি মনে করো এইটা মনে করো হচ্ছে 250, এই 220 লোড যদি দেই তাহলে আমি এটাকে আজীবন ব্যবহার করতে পারবো, মানে আজীবন মানে অলমোস্ট আর কি। আমরা ফর এ ভেরি লং টাইম উই ক্যান ইউজ ইট, যে এটা তার লিমিটের নিচে আছে তাই এটা ম্যাটেরিয়ালটা আমাদের ফেল করবে না। স্টিলের বেলা আমরা এরকম বলতে পারবো, কিন্তু নন ফেরাসের বেলা সেটা আমরা বলতে পারবো না। তো এখন যেটা হচ্ছে, তার মানে এই যে স্টিলের বেলা যেটা এরকম একটা সার্টেন সময়ের পরে এটা হচ্ছে ফ্যাটিক একটা লিমিট চলে আসলো। তুমি যদি এর নিচে এই লোডের নিচে থাকো তাকে তুমি ক্লান্ত করতে পারবে না, সে তখন কি হয়ে গেলো, সে আর মানুষ না, রোবট হয়ে গেল। তাহলে আমরা তাকে কি বলবো, ফ্যাটিক লিমিট যেটা, বা এটাকে এন্ডিউরেন্স লিমিট অনেক সময় বলা হয়। এটা হচ্ছে আমাদের এই যে এখান থেকে, এটা হচ্ছে আমাদের endurance limit, which represents the stress level below which the material does not fail and can be cycled indefinitely. যদিও আমাদেরকে আজীবনের জন্য হয় না, তারপরও এটা হয় মোটামুটি অনেক লম্বা সময় ধরেই আমরা তাকে রাখতে পারবো। মানে নরমালি যতটুকু যাওয়ার কথা, নরমালি যদি 10⁶ যায়, এখানে আমরা 10⁻12 বা এরকম বেশি হয়তো আমরা 24 যেতে পারবো। নন ফেরাসের বেলায় এই টাইপের ঘটনা ঘটে না। তখন এটাকে তখন আর এন্ডুরেন্স লিমিট নাই, ফ্যাটিক লিমিট নাই, তখন যে টার্মসটা ব্যবহার করা হয় সেই টার্মটা হচ্ছে ফ্যাটিক স্ট্রেংথ।
ফ্যাটিক স্ট্রেংথ এট এ পার্টিকুলার নাম্বার অফ সাইকেলস। লাইক হচ্ছে মনে করো 10⁶ সাইকেলে আমার ফ্যাটিক স্ট্রেংথ হচ্ছে মনে করো 220 মেগাপাস্কেল। আচ্ছা, আবার যদি সাইকেল যদি 10⁵ হয়, কম সাইকেলে যায়, তখন মনে করো 320 মেগাপাস্কেল। তো আমরা এইভাবে করে বলবো। তাহলে স্টিল এবং নন স্টিলের মধ্যে আমরা মানে ফেরাস এবং নন ফেরাসের মধ্যে আমরা একটা পার্থক্য আমরা পেয়ে গেলাম যে ফ্যাটিকে আমাদের এরকম পার্থক্য হয়। যদি আমরা আরেকটু খেয়াল করি দেখি, স্টিল 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 আমরা, এবং এটা হচ্ছে গ্রে কাস্ট আয়রন। হ্যাঁ, তো আয়রন বেস যেগুলো আছে মেইনলি আমরা সবগুলোতেই এরকম উপরে একটা লিমিট আমরা পেয়ে যাচ্ছি। আর নন ফেরাস যেগুলো আছে সেগুলোতে আমরা এখানে একটু আমরা একটু ই করছি, মনে করো একটু পেয়েছি, এটা হচ্ছে খানিকটা ড্র করা হয়েছে দেখে এটা একটু ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হয়েছে। ইন জেনারেল আমরা ফ্যাটিক আমরা আস্তে আস্তে এরকম কোনো পার্টিকুলার লিমিট থাকবে না, সে আস্তে 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 করে নামতে থাকবে। আস্তে আস্তে হয়তো স্লো হয়ে যেতে পারে। তো এখানে আমরা কি কারণে এই ঘটনাটা ঘটতেছে সেটা আমরা একটু পরে দেখবো না। ওদিন মানে কে একজন একটু কারণ বলতে চাচ্ছিলে, কে জানি বলতে চাচ্ছিলে, মেহেদি মনে হয় নাকি না নাজমুল, ভুলে গেছি। স্যার ঐক্য বলছিল মনে হয় এটা নিয়ে কিছু, মানে কে? অশেষ অশেষ অশেষ। মনে হয় কিছু বলছে স্যার। ও আচ্ছা, আচ্ছা, আমি হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন অশেষই করছিলাম যে বলছে। এরকম কোশ্চেন ট্রেনটা করছে, কেন আচ্ছা দেখা যায়। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এখন দেখো এইখান থেকে কিন্তু আমরা একটা ক্লু পাচ্ছি। ক্লু পাচ্ছি মানে স্টিলে ঘটছে, স্টিলে ঘটছে, স্টিলে ঘটছে, অ্যালুমিনিয়াম অ্যালয়তে ঘটছে না। আবার যদি ড্রন এন্ড অ্যানিল যদি কিছু থাকে তাহলে আবার ঘটছে, তাই না? অশেষ খেয়াল করেছো? জি স্যার, টেম্পারেচারের সাথে অথবা স্ট্রেস রিলিফের না সাথে কোনো সম্পর্ক আছে মনে হয়। না, আরেকটু ভিতরে যাও, আমাদের এই কোর্সের প্রথম দিকে আমরা যেগুলো পড়েছিলাম সেখানে চলে যাও। আচ্ছা, ঠিক ঠিক। ইন্ডাস্ট্রিয়ালের জন্য সরি সাদিকা। স্যার, এটা কি সলিড সলিউশনের জন্য? হ্যাঁ, খানিকটা সলিড সলিউশন, ডিসলোকেশন এগুলো মিলিয়ে। তো ঠিক আছে, আমরা যদি দেখি তাহলে আমরা এই কার্ভ যেটা তৈরি করছি, এই কার্ভটার নাম হচ্ছে কি এস এন কার্ভ। এসটা হচ্ছে এই যে আমরা যে স্ট্রেস অ্যামপ্লিটিউড যেগুলো দিচ্ছি সেটাকে হচ্ছে আমাদের এস, আর এনটা হচ্ছে নাম্বার অফ সাইকেল, যদিও এন এফ এখানে এন লেখা হচ্ছে। এটা হচ্ছে ওউলার নামে একজন, উনি মনে হয় ইঞ্জিনিয়ার ছিলেন রেলওয়ে, এটা 80 বলছে 1800 শতাব্দীতে উনি এটা কাজ করার সময় তখন উনি এই টাইপের একটা কার্ভের কথা উনি প্রপোজাল দিয়ে গেছিলেন এবং করেছিলেন, এস এন কার্ভ। ঠিক আছে, স্ট্যাটিক কার্ভ বলতে পারো, এসএন কার্ভ বলতে পারো। এসএন কার্ভ যেটা হচ্ছে অনেক সময় এটাকে আমরা একটা ইকুয়েশন দিয়ে প্রকাশ করি, এই নামগুলো মনে রাখতে হবে। এই এই চ্যাপ্টারে কোনো ডেরিভেশন নাই, কিন্তু কিছু গিভেন কিছু এক্সপ্রেশন থাকবে, সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। বাস্কিন ইকুয়েশন, বাস্কিন ইকুয়েশন, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের বাস্কিন ইকুয়েশন। তো এই ইকুয়েশনটা আমরা জাস্ট মনে রাখবো, আমরা একটু পরে বারবার আসবো এই ইকুয়েশনটা, আমরা পরে আসবো না আবার, তখন আমরা দেখবো। জাস্ট এরকম একটা ইকুয়েশন আমাদের থাকবে। আচ্ছা, গেল। এসএন কার্ভ কিভাবে করতে হয় সেটা তো আমরা দেখলামই, এটা তো আর বলার কিছু নেই। প্রথমে হচ্ছে একটা হাই স্ট্রেসে আমরা করব, স্যাম্পল শুরু করব, শুরুতে একটা স্যাম্পল শুরু করলাম, করার পরে তারপর আস্তে 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 এই বাকি সব কিছু ভুলে যাও, শুধু এই আমি যে লাইনটা দিচ্ছি এই লাইনটা খালি দেখো, বাকিগুলো আর মনে রাখার দরকার নেই। এভাবে করে আমরা আস্তে 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 করে আমরা ড্র করতে থাকলাম। এই এই কাকে জানি জিজ্ঞাসা করবো ভাবছিলাম, এই নাহিয়ান ইসলাম, নাহিয়ান ইসলাম, রোল 14 14। জি স্যার। এই যে এখানে যে ফ্যাটিক কার্ভটা আছে, এটা কি ফেরাস নাকি নন ফেরাস, কি মনে হয়? স্যার আচ্ছা, ক্লিয়ার আমি আসতেছে। একটা মিনিট, আমি একটা ফোন ধরে নিচ্ছি, সরি, আমি একটা মনে হচ্ছে আননোন নাম্বার থেকে ধরে নিই। হ্যাঁ বলো, এটা কি ফেরাস না নন ফেরাস?
স্যার নন ফেরাস মনে হচ্ছে স্যার, কিন্তু স্যার কেন মনে কস্টটা হচ্ছে? স্যার পড়ছিলাম স্যার কোথাও একটা, কিন্তু স্যার কস্টটা মনে পড়তেছে না ঠিক। এই যে আমরা আগের স্লাইডে তো দেখে আসলাম, আগে কই পড়বো, ফ্যাটিক কই পড়ছো এর আগে? স্যার এরকম একটা এই যে আজকে তো দেখলাম, এই যে এখানে তো পড়লাম। বলো তো এই যে এইটা কি ফেরাস আর এটা নন ফেরাস, কোনটা ফেরাস কোনটা নন ফেরাস বলো তো? কার্ভ এ কার্ভ বি। স্যার এ তো স্যার হচ্ছে ফেরাস। কিভাবে বুঝলাম? স্যার একটু ক্লাসে একটু মন দিয়ে শোনো। এন্ডুরেন্স লিমিট থাকে হচ্ছে ফেরাসে, নন ফেরাসে এন্ডুরেন্স লিমিট থাকে না। এন্ডুরেন্স লিমিটটা কি? এন্ডুরেন্স লিমিটটা হচ্ছে এই যে লাইনটা যে ফ্ল্যাট হয়ে গেল, মানে কি আরো যদি আমি স্ট্রেস কমাই আমার ফ্যাটিকের সাইকেল আর কমবে না, মানে একটা সে একটা স্যাচুরেশনে পৌঁছে ঠিক যাবে। আছে স্যার। ঠিক আছে, মনে রাখবেন। জি স্যার। বারবার বলছি এই কোর্সটা কিন্তু সহজ না। সহজ এক হিসাবে মুখস্থ করতে হয় না খুব বেশি, কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটুকু দেখলাম যেভাবে করে ক্রিপ কার্ভ হলো। তাহলে এটাকে আমরা কার্ভটাকে আমরা দুই ভাবে দেখতে পাই। অল্প সাইকেলে যদি ফেল করে সেটা এক ধরনের ফ্যাটিক, আর বেশি সাইকেলে ফেল করলে সেটা আরেক ধরনের ফ্যাটিক। একটা হচ্ছে লো সাইকেল ফ্যাটিক আর একটা হচ্ছে হাই সাইকেল ফ্যাটিক। ঠিক আছে, তাহলে এটুকু গেল। এখন আমরা সেই যে সাইক্লিক ক্যারেক্টারিস্টিক্স গুলো কি সেটা বইগুলোর নাম দেওয়া আছে, আমি এগুলো সব দিয়ে দেবো। আমরা ফ্যাটিক যখন টেস্ট করি, ফ্যাটিক টেস্ট করার সময় আমরা সাইক্লিক লোডিং দিলাম, সেটাকে আমরা লোড ভেরিয়েশন করেও করতে পারি, ডিসপ্লেসমেন্ট ভেরিয়েশন করে করতে পারি। লোড ভেরিয়েশন করে যদি করি সেটাকে হচ্ছে আমাদের তখন স্ট্রেস এর সাথে আমরা প্লট করি। ডিসপ্লেসমেন্ট ভেরিয়েশন করে যদি করি সেটা সরি ডিসপ্লেসমেন্ট ভেরিয়েশন করে যদি করি সেটাকে হচ্ছে আমরা তখন স্ট্রেইন দিয়ে আমরা তখন প্রকাশ করি কার্ভগুলোকে। ঠিক আছে, তাহলে এসএন কার্ভটা হচ্ছে স্ট্রেস দিয়ে হতে পারে, লোড দিয়ে হতে পারে, ডিসপ্লেসমেন্ট দিয়ে হতে পারে। লোড দিয়ে হলে স্ট্রেস আর ডিসপ্লেসমেন্ট দিয়ে হলে স্ট্রেইন। এভাবে করে আমরা তাকে করতে পারি। মানে এটা তো আমরা টানবো তো একই মেশিনে, জাস্ট হচ্ছে আমরা কন্ডিশনটা বলে দেবো যে আমি এত করে এভাবে করে ডিসপ্লেসমেন্ট এই হারে ডিসপ্লেসমেন্ট চাই, তখন আমার মেশিনে আমি এভাবে করে আমি সেট করে নেবো যে আমার লোডিং কোন রেটে আমি তাকে লোড করবো। লোডিং ক্যারেক্টারিস্টিক্স গুলো আমি এভাবে করে সফটওয়্যারের মধ্যে বলে দেবো, যে পুরো কার্ভই আমি ড্র করে দেবো এইভাবে করে, এইভাবে এতটুকু এই এই মাথায় যখন উঠবে তখন আমার লোড ম্যাক্সিমাম এত দিতে হবে, তারপরে এত নামার পরে এত হবে, তারপরে আমি তাকে ফ্রিকোয়েন্সিটা বলে দেবো কত হার্টজ হতে হবে, মনে করে বলে দিলাম যে 20 হার্টজ বা এরকম কিছুটা আমরা তাকে বলে দিলাম, তাহলে সেইভাবে করে তারা হয়ে থাকবে। এখন যদি আমাদের মেটালটা যদি একটা সরি একটা পিওর ইলাস্টিক একটা ম্যাটেরিয়াল যদি হয়, মেটাল না বলে ম্যাটেরিয়াল বলি, তাহলে আমাদের এই কার্ভটা যদি আমরা একটু চিন্তা করি, এখন যে সাইক্লিক যখন হবে তখন কি ঘটবে? প্রথমে এইভাবে করে গেল, তাই না? যাওয়ার পরে যখন আমি লোডটা ছেড়ে দেবো, সাইক্লিকের কি হচ্ছে? সাইক্লিক হচ্ছে আমাদের কি হলো, এখান থেকে শুরু হয়ে ঘুরে আমাদের এইভাবে করে আসলো, তাই না? যখন আমাদের একবার উপরে গেল একবার নিচে গেল, যে তারপরে সেটা আমাদের থামলো, একটা সাইকেল হলো। এই একটা সাইকেল হওয়ার সময় সে কি করবে? প্রথমে ম্যাক্সিমামে গেল, তারপরে ছাড়বো, এইটুকু হাফ সাইকেল হলো, তারপরে এবার উল্টো দিকে মনে করি এটা ছিল আমরা সহজেই চিন্তা করি টেনসাইল এবং কম্প্রেশন চিন্তা করি, সিম্পল কেস। তারপরে তাকে আমরা কম্প্রেসিভ দিলাম, নিচের দিকে কম্প্রেসিভ, উপরের দিকে টেনসাইল, কম্প্রেসিভ দিলাম, কম্প্রেসিভ শেষ দেওয়ার পরে তারপর লোড আবার ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে তাকে আবার জিরোতে নিয়ে আসলাম, এনে তারপর আবার যাবে। পিওর ইলাস্টিক হলে এই যে জাস্ট এইভাবে করে করে এক লাইন দিয়ে যাবে, তাই না? তাহলে স্ট্রেস রেঞ্জটা আমাদের কি হবে? সিগমা আর যদি বলি, সিগমা আরটা হবে কি? এটা হচ্ছে আমাদের মিনিমাম স্ট্রেস আর এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম স্ট্রেস। হ্যাঁ, এই দুটো মাঝখানে যে ডিসটেন্স সেটা হচ্ছে আমাদের রেঞ্জ অফ স্ট্রেস, সিগমা স্ট্রেস। ঠিক আছে, তো এইভাবে করে করে আমরা বের করব। এখন এইখানে কি পরিমাণ আমাদের ইলংগেশন হবে, এইখানে কি পরিমাণ আমাদের ইলংগেশন হবে সেটা আমরা যদি দেখি, মানে কি পরিমাণ স্ট্রেনিং হলো, ইলাস্টিক কারণে তো হলো এইটুকু থেকে এইটুকু পর্যন্ত, তার মানে হচ্ছে এই করেসপন্ডিং হচ্ছে এখানে, এটা করেসপন্ডিং হচ্ছে এইখানে, তার মানে হচ্ছে এখান থেকে এইটুকু হচ্ছে আমাদের ইলাস্টিক স্ট্রেন হচ্ছে, এটাকে আমরা ডেল্টা এল দিয়ে প্রকাশ করলাম। এখন যেহেতু ডেল্টা এল যদি হয়, এটা একটা আমরা এক্সপ্রেশন জানি কি, পিওর লিনিয়ার হলে আমাদের হুকস ল, সিগমা ইকুয়ালস টু এপসাইলন ই।
তাহলে আমরা যদি এখানে আমরা যদি বলি এটাকে এপসাইলন যদি বলি, ইলাস্টিকের জন্য একটা ইএল বসাই দিলাম, তাহলে কি হবে সিগমা বাই ই। ওকে, এইটুকু আমরা জেনে গেলাম। এখন প্লাস্টিক হলে কি হবে এটা একটু বলো তো আমাকে, একটু চিন্তা করতে পারি প্লাস্টিক হলে কি হবে? স্ট্রেট লাইন আর থাকবে না আর কি। স্ট্রেট লাইন আর থাকবে না, কি ঘটবে আমরা এইখানে দেখি। হলে আমাদের যদি পিওর ইলাস্টিক হয় তখন কি হবে? মনে করো আমাদের লোড দিলাম, লোড উঠলো, উঠে তারপরে কি হলো আস্তে 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 করে, সরি আচ্ছা এটা না দেখে আরেকটা আছে, হ্যাঁ এটা দেখে, এটা ওটা কনফিউশন হয়ে যায়। লোড দিলাম আস্তে আস্তে, আমরা হিস্টেরেসিস লুপ পরে আসছি না, ওই 2 তে পরে আসছি না? জি স্যার পড়েছি এটা। হ্যাঁ, আমরা ওই যে ইলেকট্রিক্যালে করছে না, ইলেকট্রিক্যালে করছে আমরা হিস্টেরেসিস লুপ পড়ছি না, নাকি অন্য কোথাও পড়ছো? মানে স্যার আগে পড়েছি আর কি, কোথায় পড়েছো বলো তো? ইন্টারমিডিয়েটে যখন আর কি ওই যে ইন্টারমিডিয়েটে পড়ছো, physics বুয়েটে পড়ো নাই? আহ, কেউ পড়ো নাই বুয়েটে হিস্টেরেসিস লুপ? ইলেকট্রিক্যালে পড়ো নাই? মানে ইলেকট্রনিক্স ম্যাগনেটিজমের সময় ছিল। স্যার আমাদের ম্যাগনেটিজমটা পড়ায় নাই স্যার, ম্যাগনেটিজম পার্টটা পড়ায় নাই। আচ্ছা ঠিক, গত লাস্ট টার্ম নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তো হিস্টেরেসিস লুপ সবাই জানো ঠিক না? তাহলে আমাদের হিস্টেরেসিস লুপ যেটা কি, আমরা ওটা তো আর নেই, আমরা এখানে দেখো ওরকম একটা ঘটনা ঘটছে। লোড দিলাম, লোড হলো, ওই যে কোয়ার্টার সাইকেল হলো তাই না, এক সাইকেলে 4 ভাগের 1 ভাগ হলো তাই না, উপরে উঠলো ম্যাক্সিমামে গেল। এবার যখন ছেড়ে দেব, পিওর ইলাস্টিক হলে একদম এই লাইন ধরে সে চলে যাওয়ার কথা ছিল তাই না, কিন্তু ওইটা হলো না, সে তার মতো করে এক জায়গায় নামলো। এটা তো আমরা পড়ে আসছি, আমাদের সেশনালও পড়ে আসছি, যে মেটাল টেস্টিং সেশনাল বা 1-1 এ আমরা পড়ে আসছি। একটু যে বাকি থাকলো এই অংশটুকু কি, এইটুকু কি তার প্লাস্টিক ডিফর্মেশন তাই না, এপসাইলন পি বলতে পারি। তাহলে আর এখান থেকে যদি এইটুকু হিসাব করি, তাহলে এইটুকু ছিল তার ইলাস্টিক যেটা সে রিকভার করেছে। আচ্ছা ঠিক আছে, ওগুলোতে না যাই, তো এখান থেকে উঠলো, উঠার পরে আবার সে আস্তে আস্তে এভাবে নামলো। তারপর এখন আমরা অপোজিট হাফ সাইকেল শুরু হলো, একটা হাফ সাইকেল শেষ হলো, আপ এইটুকু হলো কোয়ার্টার সাইকেল, এইটুকু আরেকটা কোয়ার্টার সাইকেল, ঠিক আছে। তারপর এখন যাই আবার একইভাবে কম্প্রেসিভে গেলাম, এইভাবে করে সে একটা প্রজেক্ট গেল, তারপরে আবার যখন তাকে আনলোডিং করলাম, তারপর সে আবার এরকম করে আমাদের উঠে আসলো। তারপর তাকে আবার লোডিং করব, আবার যাবে, আবার লোডিং করব, আবার যাবে, লোডিং আনলোডিং যাবে 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 যাবে। এখন এই যে যাচ্ছে, তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম, এইখানে এই যে যতটুকু আমার রিকভার ছিল, এই রিকভারের অংশটুকু হচ্ছে আমাদের প্লাস্টিক স্ট্রেন তাই না, আর টোটাল স্ট্রেনটা আমাদের কি হবে, এইটুকু পর্যন্ত যেহেতু সে গেছে, এখান থেকে এই যে এই পয়েন্টটা, তার মানে হচ্ছে এই পয়েন্ট থেকে আমরা যদি এইভাবে ড্র করি এই পয়েন্ট পর্যন্ত, এইটুকু হচ্ছে আমাদের এপসাইলন টোটাল স্ট্রেন কি ইলাস্টিক এবং প্লাস্টিক মিলিয়ে আমাদের পেলাম। ভেরি গুড, এটুকু গেলাম। আর এখানে দেখানো হচ্ছে যে মনোটোনি, মানে আমরা যে একদিন পর্যন্ত আমরা যে স্ট্রেসিং কার্ভ করে আসছি সেটা আমাদের এইভাবে করে আমরা দেখলাম। এখন সাইক্লিক হলে কি হবে, এইভাবে একটা হলো, এইভাবে করে হলো, লুপটা আস্তে আস্তে বড় হতে পারে ছোট হতে পারে, এইভাবে করে করে এখানে দেখানো আছে। এটা এমনি জাস্ট জানার জন্য আর কি, হ্যাঁ। আর এমনি হচ্ছে যে আমরা লুপ কিভাবে করে আমাদের সাইক্লিকটা হচ্ছে সেটা আমরা তো জেনে নিলাম। জিনিসটাকে কি, স্ট্রেস স্ট্রেন লুপ ফর কনস্ট্যান্ট স্ট্রেন সাইক্লিং। আমরা মেইনলি স্ট্রেন সাইক্লিং করি। এখন এই যে আমরা যে সাইক্লিং করতেছি, করার পরে হিস্টেরেসিস লুপটা হলো, লুপটা আসলে কি রকম, দুই রকম হতে পারে। একটা হতে পারে সাইক্লিক হার্ডেনিং হতে পারে, আর একটা হতে পারে সাইক্লিক সফটেনিং হতে পারে। হার্ডেনিং হলে কি হবে দেখি তো, এই প্রথম সাইকেলটা এরকম হলো, হওয়ার পরে সেইভাবে ঘুরে গেল, ঘুরে এই জায়গায় আসলো, আসার পরে যখন গেল, তাহলে আস্তে আস্তে সে কি করলো, বেশি স্ট্রেসে গেল, যে আবার নামলো, বেশি স্ট্রেসে নামলো, 2 থেকে 4 বেশি গেল, আবার যখন উঠবে তখন দেখো সে কিন্তু বেশি হার্ডেন হতো, সে আস্তে আস্তে ভিতরের দিকে গেছে। আচ্ছা এটা আরেকটু মুছে নিই।
এই 1 থেকে এই 1 এখানে শেষ হলো হয়ে সরি এই 2 তে গেল, 2 থেকে যখন গেল সে বেশি লোডে গেল, যাওয়ার পর যখন আবার ফেরত আসতেছে সে কিন্তু রিকভার মানে প্লাস্টিক স্ট্রেন পরিমাণ কিন্তু তখন দ্বিতীয়বার কমে যাচ্ছে। কারণ কি আমাদের অলরেডি এখানে স্ট্রেস আমাদের অলরেডি অনেক বেশি উঠে গেছে, হ্যাঁ কমে গেল, ভেরি গুড। সে এখানেও আমাদের বেশি কম্প্রেসিভ লোড পেলাম, স্ট্রেস পেলাম, তারপর এখানেও আমাদের লোড কমে গেল। এই কিভাবে এই ঘটনা এটার মতো করে আস্তে আস্তে যে এটার মতো করে এটার মতো করে আমাদের বারবার চেঞ্জ হতে থাকবে। তাহলে এইখানে যেটা হলো স্ট্রেস যে বেড়ে গেল, তার মানে কি আমার যদি ওই যে স্ট্রেস স্ট্রেনের যে সাইকেল যেটা ছিল ওই সাইকেলটা যদি আমরা দেখি তাহলে আমাদের এটাকে আমরা রেসপন্স ভেরিয়েবল যদি বলি, যে আমাদের প্রথমে স্ট্রেস যেটা হচ্ছে আস্তে আস্তে কিন্তু স্ট্রেসটা ভ্যালুটা বাড়ছে না, প্রতিটা লেভেলে কিন্তু সাইক্লিক লোডিং এ কিন্তু আমাদের স্ট্রেস বাড়ছে। এটাকে হচ্ছে আমরা বলছি হচ্ছে সাইক্লিক হার্ডেনিং। মানে এখানে না হয়ে এরকম না হয়ে আমাদের সাইক্লিক হার্ডেনিং হলো। আবার কখনো হতে পারে কি সাইক্লিক সফেনিং ও হতে পারে। সাইক্লিক সফেনিংটা তাহলে কি হবে, উল্টো হবে না? কাকে বলবো? নাজমুল, আসো নাজমুল। জি স্যার আছি। সফেনিং এ আচ্ছা হার্ডেনিং এ কি হচ্ছে? হার্ডেনিং এ কার্ভটা হার্ডেনিং এ স্যার প্রত্যেক স্টেপে একই পরিমাণ স্ট্রেন হওয়ার জন্য আরো মানে বেশি করে স্ট্রেস লাগছে প্রত্যেক সাইকেলে। মানে স্ট্রেনের পরিমাণ আরো হ্যাঁ হ্যাঁ, এবং আলটিমেটলি এইখানে যে পরিমাণ পার্মানেন্ট ডিফর্মেশন হচ্ছে সেটার পরিমাণ দেখো আস্তে আস্তে কমে যাচ্ছে, তাই না? আগে প্রথমবার ছিল এতটুকু, তারপরে পরে আস্তে আস্তে কমে গেল। তার মানে হিস্টেরেসিস লুপ যেটা তৈরি হচ্ছে সেটা আস্তে আস্তে শ্রিঙ্ক হতে থাকবে, তাই না? স্ট্রেস সফেনিং যখন করব তখন কি হচ্ছে আমাকে একটু বলতে পারবে? তখন স্যার প্রত্যেক just স্টেপে উল্টোটা। স্ট্রেস কমবে আর কি, মানে কম স্ট্রেসে বেশি স্ট্রেন কম হতে স্ট্রেস থাকবে। যখন আর হবে তার মানে কি স্ট্রেস কম দেওয়া মানে কি স্ট্রেন হার্ডেনিং কম হয়ে থাকবে, তাই না? আমাদের স্যার প্লাস্টিক রেঞ্জটা কমে যাচ্ছে কেন? কারণ কি স্ট্রেন হার্ডেনিংটা হওয়ার যাওয়ার কারণে ডিসলোকেশন অ্যাকুমুলেট হওয়ার কারণে আলটিমেটলি টোটাল ডিফর্মেশন কমে যাবে। এইখানে আমাদের কি করতেছে, এইখানে হচ্ছে স্ট্রেস যেহেতু কমে যাচ্ছে আমাদের হার্ডেনিং কম হচ্ছে, তার মানে প্লাস্টিক ডিফর্মেশন বেড়ে যাবে, ঠিক আছে? পার্মানেন্ট ডিফরমেশনের রেঞ্জটাও বেড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এইখানে দেখো প্রতিবার কিন্তু আমাদের বেড়ে যেতে থাকবে, যেহেতু জি, কম স্যার। স্ট্রেস এটা আস্তে আস্তে তত আমাদের পেট মোটা হতে থাকবে। তাহলে এইখানে ওই একই জিনিসই আবার একটু দেখানো আছে, জাস্ট হচ্ছে এই স্ট্রেস স্ট্রেন কার্ভ যদি মনোটনিক বানাচ্ছি ইনএক্সিয়ালি যদি হয় সেটা, আর না হয়ে যদি আমি আসলে সাইক্লিক হয় আমাদের এরকম করে আমাদের একটা হিস্টেরেসিস লুপ তৈরি হবে। আর তোমার যদি একটা হিস্টেরেসিস লুপ বানাইতে বলি, বানিয়ে যদি বলি হার্ডেনিং হলে কি হবে আর সাইক্লিং সফেনিং হলে কি হবে সেটা বলতে পারবা না? Cyclic hardening would lead to a decreasing peak strain with increasing cycles, and cycle softening would lead to a continuously increasing strain range and early fracture. তাহলে স্ট্রেন সফেনিং যদি হয়, সফেনিং এ কি হবে, স্ট্রেনটা আমাদের বাড়তে থাকবে, স্ট্রেন রেঞ্জটা বাড়তে থাকবে এবং সেখান থেকে আমাদের প্রিম্যাচুর ফেলিওর হয়ে যেতে পারে। কারণ আমাদের ক্র্যাকটা হচ্ছে আমরা আলটিমেটলি ফ্যাটিগের প্রোপাগেশনটা ভাবে আটকাতে পারবো না সফেনিং এর জন্য। যদি সেটাই ঘটে এখন তাহলে আমরা কি দেখলাম, স্ট্রেন যেটাকে আমরা যদি হাফ স্ট্রেন দিয়ে প্রকাশ করি, এটা হচ্ছে আমাদের ইলাস্টিক এবং প্লাস্টিক দুটো কম্পোনেন্টের পার্ট। ইলাস্টিক কম্পোনেন্টের পার্ট হচ্ছে এই একটা অংশ যেটা হচ্ছে যে এপসাইলন ই বাই 2 হচ্ছে কি এপসাইলন ইকুয়ালস হচ্ছে জানি কি আমরা একটু আগে আমরা দেখে আসলাম সিগমা ইকুয়ালস হচ্ছে এপসাইলন ই, সেখান থেকে আমরা এটা লিখতে পারি। আর একটা হচ্ছে আমাদের এই যে প্লাস্টিক স্ট্রেনের যে পার্টটা, সেই পার্টটা হচ্ছে আমাদের এরকম একটা ফর্মুলা আছে, আমরা এই ফর্মুলা থেকে এখান থেকে আমরা নিয়ে আসতে পারি। এটা আমরা আরেকটু ডিটেইলস আমরা একটু পরে দেখছি। মানে আমাদের দুটো পার্ট থাকবে, একটা হচ্ছে ইলাস্টিক পার্ট আর একটা হচ্ছে প্লাস্টিক পার্ট। এখন আমরা স্ট্রেন হার্ডেনিং এক্সপোনেন্টকে আমরা বের করছিলাম সেশনালে, মনে করি নাই? আচ্ছা স্ট্রেন হার্ডেনিং এক্সপোনেন্ট টার্মটার সাথে কি আমরা পরিচিত? স্যার মনে পড়তেছে না, মনে হয় না করেক্ট। ট্রু স্ট্রেসে আমরা পড়ছি না সিগমা ইকুয়ালস টু কে এপসিলন টু দি পাওয়ার এন, কে বা সি বলা হয় অনেক সময়। এটা হচ্ছে ট্রু স্ট্রেস স্ট্রেনের কার্ভ আর কি। আচ্ছা ঠিক আছে, তো এখন এইটা হচ্ছে আমাদের স্ট্রেস এক্সপোনেন্ট। আমি কিন্তু তোমাদেরকে পড়াইছি, তোমরা কিন্তু একটা ডেরিভেশন করছিলাম। জি স্যার। কনসিডার ইকুয়েশন। এটা স্যার ওই ডিসলোকেশন অ্যাসাইনমেন্ট করার সময় স্যার আজকে আমরা বেশি কথা না বলি, আজকে আমরা একটু দেখি সিলেবাসের দিকে যাই, লাগলে আমাদের জিজ্ঞাসা করো, ঠিক আছে আজকে। আচ্ছা এখন যদি শান্ত
মেটালে সাধারণত হচ্ছে এন এর ভ্যালু সাধারণত 0.1 থেকে 0.3 এর মধ্যে সাধারণত থাকে, হ্যাঁ। আর যদি টেম্পারেচার বেশি দাও তখন 0.5 0.6 এগুলোতে চলে যায়। মানে এটা এন এর মান যত বেশি সাধারণত অনেক ক্ষেত্রে না না ওটা বলবো না, মানে এন এর মান যদি বেশি হয় মানে মেটালের বেলায় 0.1 থেকে 0.3 এর মতো হয়, ঠিক আছে। এই হলো অবস্থা। একটু ভুল বললাম। এম এর মান হচ্ছে এম হচ্ছে স্ট্যান্ডার্ড সেন্সিটিভিটি হচ্ছে 0.5 না 0.5 0.6 কথাটা ভুল, সরি 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 এটা ভুল বলছি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সেন্সিটিভিটি। হ্যাঁ, এন এর মান যদি হয় 0.1 থেকে 0.3 এর মতো সাধারণত থাকে। যদি তোমার স্ট্রেন হার্ডেনিং এক্সপোনেন্ট এন এর মান যদি 0.15 থেকে বেশি হয় তাহলে সেগুলো হচ্ছে সাধারণত আমাদের সাইক্লিক হার্ডেনিং হয়। যেগুলোর স্ট্রেন হার্ডেনিং এক্সপোনেন্ট 1.5 এর থেকে কম হয় সেগুলোতে সাধারণত আমাদের সফেনিং হয়। তো এখন আমরা যদি দেখি এই হিসাবে, তোমাকে যদি আমি পরীক্ষার সময় বলে দিই যে আমার একটা দুটো ম্যাটেরিয়াল আছে, একটা তো হচ্ছে এন এর ভ্যালু হচ্ছে 0.1 আর একটা হচ্ছে 0.25, তাহলে আমাদের কি ধরনের এখানে হতে পারে, ফ্র্যাকচার কোনটাতে আগে হবে তখন কি অ্যান্সার দিতে পারবে? জি স্যার, যেটাতে সফেনিং হয় আর কি। হ্যাঁ ঠিক আছে, যদি বড় মার্কস থাকে বেশি মার্কস থাকে তখন ছবি টবি এঁকে আমরা বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আমরা এস এন কার্ভটা তো আমরা এভাবে প্লট করলামই। এখন অনেক সময় বললাম না এই যে স্ট্রেস দিয়েও প্লট করতে পারি, এপসাইলন দিয়েও প্লট করতে পারি। আচ্ছা ঠিক আছে, আমরা আমরা এখানে স্ট্রেন দিয়ে প্লট করলাম, হ্যাঁ স্ট্রেন অ্যামপ্লিটিউড আমরা ব্যবহার করছি। স্ট্রেন অ্যামপ্লিটিউড ব্যবহার করে আমরা তাকে 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 দিচ্ছি। আচ্ছা আমার একটু হেড স্যার ফোন দিচ্ছে, আমি একটু just ধরে নিই। আচ্ছা হ্যাঁ সরি, আচ্ছা আগে একটা কথা বলে নিই, কালকে থেকে আমাদের ম্যাটেরিয়াল সিম্পোজিয়াম তৈরি হচ্ছে, শুরু হচ্ছে, তোমরা কি জানো? কেউই জানো না? না স্যার। এটা হচ্ছে 4 দিন ব্যাপী একটা প্রোগ্রাম হচ্ছে, এটা ম্যাটেরিয়াল অ্যাডভান্টেজ সোসাইটির আন্ডারে হচ্ছে। কালকে সন্ধ্যা 7:30টা থেকে শুরু। এটা তোমাদের সবার জন্য একটা কম্পালসারি প্রেজেন্ট থাকতে হবে, এটা হেডের নোটিশ তোমরা পেয়ে যাবে আজকে বিকেলের মধ্যে আমি সিআর এর কাছে পৌঁছায় দেবো। তোমাদের ব্যাচ সব ব্যাচকে থাকতে হবে। কালকে হচ্ছে আমাদের পেন স্টেটের একজন আমাদের একজন মানে বাংলাদেশি না, উনি একজন একজন প্রফেসর, উনি হচ্ছে তোমার মডেলিং নিয়ে কাজ করে, থার্মোডাইনামিক্স মডেলিং এগুলো নিয়ে কাজ করে। উনি হচ্ছে আমরা যেরকম ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 4.0 নাম শুনেছি না, তো উনি হচ্ছে ম্যাটেরিয়াল 4.0 নিয়ে তোমাদেরকে 1 ঘন্টার একটা লেকচার দিবে, বা এরকম বিদেশে ক্যারিয়ার করতে, আমেরিকা ক্যারিয়ার বিল্ড আপ করতে হলে কি করে কি মানে কি হতে পারে, আর হচ্ছে ইন জেনারেল আমরা যদি মডেলিং নিয়ে কাজ করতে চাই সেগুলো নিয়ে কি করতে হবে সেটার উপর উনি একটা লেকচার হবে। কালকে 7:30টা থেকে শুরু, 7:30টা থেকে 9টা পর্যন্ত। তারপরের দিন হচ্ছে শুক্রবারে হচ্ছে তোমার থাকবে হচ্ছে বাংলাদেশে স্টিলের ক্যারিয়ার করতে গেলে কি করতে হবে, স্টিলের ক্যারিয়ার করতে গেলে কি করতে হবে, বিসিএস বা অন্যান্য জায়গায় যদি যেতে চাই তাহলে কি করতে হবে সেটার উপরে একটা। এই গেল শুক্রবার রাত্রিবেলায় 7:30টা থেকে 9:30, 2 ঘন্টা। আবার শনিবারও রাত্রে এরকম, ওইখানে হচ্ছে যে থাকবে হচ্ছে যতদূর মনে পড়ে, এখন আমার প্রোগ্রাম তোমাদেরকে আমি পাঠিয়ে দেবো। ওইখানে থাকবে হচ্ছে যে তোমাদেরকে বিদেশে ক্যারিয়ার করতে গেলে, আমেরিকাতে পিএইচডি বা এরকম ক্যারিয়ার করতে গেলে বা অন্য দেশে করতে গেলে তাহলে আমাদের কি টাইপের হতে পারে জব অপরচুনিটি, তারপর বায়োমেট্রিক্স নিয়ে যদি পড়াশোনা করতে চাও কি করা উচিত, কিভাবে আগাতে পারো, সেগুলোর উপরে তোমাদের 2 ঘন্টার একটাই থাকবে ডিসকাশন, তোমরা কথা বলতে পারবা, কোশ্চেন করতে পারবা, সবকিছুই করতে পারবা। তারপর রোববারে সকালবেলা থাকবে হচ্ছে অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং এর নাম শুনছি আমরা, 3D প্রিন্টিং যেটাকে সোজা বাংলায় বলি আর কি, অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং। সেখানে হচ্ছে আমাদের ইউকে থেকে একজন, উনিও বাংলাদেশি না, এভিয়েশন সেক্টরে জব করছে 10 বছরের উপরে, অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং, সিলেটেড লেজার মেল্টিং এগুলো নিয়ে কাজ করে। সে হচ্ছে 2 ঘন্টার একটা লেকচার দিবে, দুপুর 12টা থেকে 2টা। এটার পরে আবার সন্ধ্যা 7:30টা থেকে 10টা পর্যন্ত হবে পাইথনের নাম শুনেছি আমরা, মেশিন লার্নিং, পাইথন, জি স্যার। এইগুলোর উপরেও একটা শর্টকাট লেকচার হবে। তারপর হচ্ছে আমেরিকাতে জাস্ট রিসেন্টলি একদম গত মাসে ইন্টেলে জব শুরু করেছে এমন একজন আমাদের গ্রাজুয়েট সে, এবং রিসেন্টলি আরো একটা ভালো জায়গাতে জব শুরু করেছে 11 ব্যাচে আরেকটা ছেলে, সে হচ্ছে 11 ব্যাচে সবার আগে পিএইচডি কমপ্লিট করেছে।
তো আতিক নাম, ও একটা প্রেজেন্টেশন দিবে, তোমাদের সাথে কথা বলবে, তোমরা তোমাদের মতো করে তোমরা কথা বলতে পারবা, ঠিক আছে? তো এগুলোতে তোমরা থাকবে, তোমাদের সবার কথা শুধু তোমরা মানে তোমাদের ব্যাচ না, সব ব্যাচের কথা চিন্তা করি টাইমগুলো সন্ধ্যার পরে রাখা হয়েছে, যে 7:30 থেকে 9:30 10টা এরকম। এবং এটা আমাদের বন্ধও শুরু হয়ে যাচ্ছে, সবাইকে ওখানে প্রেজেন্ট থাকতে হবে, জুমের লিংক জুমে হবে, টিমসে না। এগুলো সবকিছু তোমরা পেয়ে যাবে। আজকে হেডের নোটিশ এগুলো সব আমি সিআর এর কাছে পাঠিয়ে দেবো। সিআর তুমি সব সিআর এর কাছে পাঠিয়ে দিবে এবং সবার মাঝে ডিস্ট্রিবিউট করতে বলে দেবে, ঠিক আছে কৌশিক? জি স্যার আমি বলে দেবো। হ্যাঁ, এবং এটাতে সবাইকে থাকতে হবে। যদি আমরা জুমের ক্যাপাসিটি বাইরে চলে যাই, আমরা ওই যে ইউটিউব বা ফেসবুকে লাইভ করেও ওগুলোর ব্যবস্থা করার কথা, ঠিক আছে? তো আমাদের এই প্রথমবারের মতো আমাদের এখানে আমরা এরকম একটা সিম্পোজিয়াম করছি, যেখানে হচ্ছে যে দুইজন ফরেনার যারা লাইন এক্সপার্ট, যিনি পেন স্টেটের প্রফেসর, উনি এএসএম ইন্টারন্যাশনালে হয়তো নাম শুনতে পারছো, সেটা প্রেসিডেন্ট ছিল। তারপর হচ্ছে উনি পেন স্টেটে ওনার পাবলিকেশন দেখলাম 500+, পিএইচডি অলরেডি মনে হয় 30টার মতো উনি পিএইচডি স্টুডেন্ট অলরেডি উনি ডিগ্রি দিয়েছেন, আর তার পাবলিকেশন হচ্ছে 500-র উপরে। তারপর হচ্ছে তোমার আইসিএমই, যেটা আর কি আমাদের মডেলিং এর উপরে, তার বইটিও লিখেছেন। আর আর ব্রিটেন থেকে যে করবে রোববার অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং, তারও বেশ খুবই হাই প্রোফাইল, সে 8 থেকে 10টা পিএইচডি স্টুডেন্ট সে অলরেডি এখন মানে সুপারভাইজ করে, 10 বছর উপরে একটা জবে আছে। তারপর এই রিলেটিভলি সে একসাথে করছে, সে হচ্ছে আমার সাথে একসাথে আমরা পিএইচডি করছিলাম, মানে সে পরে এসে শুরু করে, আমি আমার যখন শেষের দিকে সে তখন এসে কাজ শুরু করে, আমরা একই লেভেল ছিলাম। তো এভাবে করে আমাদের সবাইকে প্রেজেন্ট থাকতে হবে, ঠিক আছে? যদি আমরা এটা সাকসেসফুল হয়, আমরা তাহলে রেগুলার এগুলো করার চেষ্টা করবো, তোমাদেরকে পাইথন শেখানো, মেশিন লার্নিং শেখানো, এগুলোর উপর আমরা আরো কিভাবে ওয়ার্কশপ করা যায় কিন্তু শুরু করতে, এবং আমরা আরো আমাদেরকে ফরেন এক্সপার্ট যারা আছে, বিদেশি যারা আছে, তাদেরকে আরো কিভাবে পার্টিসিপেশন বাড়ানো যায় সেগুলো আমরা করবো। সেগুলো করতে হলে প্রথমটা তো সাকসেসফুল করতে হবে, প্রেজেন্ট থাকতে হবে এবং প্রচুর কোশ্চেন করতে হবে, জিনিসগুলো বোঝার চেষ্টা করবা, কোশ্চেন করতে হবে, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তো ঠিক আছে। আর তোমরা হয়তো, এটা হচ্ছে আমাদের যারা ম্যাটেরিয়াল অ্যাডভান্টেজ থেকে করছে, কিন্তু মেম্বার নন মেম্বার সবার জন্য এটা ফ্রি। এটা তোমাদের সবাই এটাতে তোমরা জয়েন করতে পারবো, 100-200 যারা হোক করতে পারবা। তোমাদের যদি বাইরের ফ্রেন্ডরা, অন্য ডিপার্টমেন্টের ফ্রেন্ডরাও জয়েন করতে চাও, তারাও মোস্ট ওয়েলকাম, ঠিক আছে? এটা সবাই পার্টিসিপেট করতে পারবে। তারপর এটা হলে আমি আরেকটা আছে, ওটা হয়তো মেকানিক্যাল আরো পছন্দ হবে বেশি। মনে করো যে তোমার তোমার এয়ারক্রাফটের ইঞ্জিনের উপরে, ওইখানে ম্যাটেরিয়ালের ইম্পর্টেন্স, সেগুলো নিয়েও আরেকটা সামনের দিকে হয়তো আমরা করব না। ওইটা হচ্ছে শুরুটা যাক, শুরুটা যদি ঠিকঠাক মতো করতে পারি তাহলে আমরা আস্তে আস্তে সামনে আগে যাবো, ঠিক আছে? থ্যাংক ইউ। এবং এটা পরে আমরা সামনে অলিম্পিয়াডও করব। অলিম্পিয়াডটা অবশ্য তোমরা না, এটা বাচ্চাদের জন্য, মানে স্কুল কলেজের ছাত্রদের জন্য। আমরা এবার করছি না, পরে করবো। আচ্ছা ঠিক আছে, সরি আমি টপিকে ফেরত আসি। তবে আমি এক্সপেক্ট করবো কালকে সবাইকে ওখানে দেখার, এবং সিআর হচ্ছে বাকিদের অন্যান্য ব্যাচেও কমিউনিকেট করবো, আমিও কন্ট্যাক্ট করবো, সবাইকে থাকতে হবে। আচ্ছা, আমরা লো সাইকেল ফ্যাটিক, হাই সাইকেল ফ্যাটিক অলরেডি পড়ছি আমরা, এবং তার মানে কি দেখেছি এখানে হচ্ছে যে বেসিক্যালি আমরা দেখলাম কি একটু আগে দেখেছি, এপসাইলন টোটাল যেটা হচ্ছে, সেই টোটালটা হচ্ছে দুইটার সমান, একটা হচ্ছে ইলাস্টিক পার্ট আর একটা হচ্ছে প্লাস্টিক পার্ট, ঠিক আছে? তো এখন যেটা হচ্ছে আমাদের এই যে আমাদের দেখতে পাচ্ছি ইলাস্টিক পার্ট একটা হচ্ছে আমাদের প্লাস্টিক পার্ট, একটা হচ্ছে এই একটাকে আমরা অলরেডি নাম শুনে আসছি বাস্কিন রিলেশনশিপ, আর দ্বিতীয়টার নামটা এখন শিখে ফেলি, ম্যানসন কফিন রিলেশনশিপ। এই যে ইলাস্টিক পার্টের জন্য হচ্ছে আমাদের, ইলাস্টিক পার্টের জন্য হচ্ছে এই এক্সপ্রেশনটা, প্লাস্টিক পার্টের জন্য হচ্ছে আমাদের এই এক্সপ্রেশনটা। একটা নাম হচ্ছে বাস্কিন রিলেশনশিপ, মানে বাস্কিন এটা দিয়েছেন, আর একটা হচ্ছে ম্যানসন কফিন রিলেশনশিপ, ঠিক আছে? একটা হচ্ছে ওই যে ই থাকবে, মডুলাস থাকবে, আর একটা হচ্ছে স্ট্রেন, পুরোটা স্ট্রেন বেস। প্লাস্টিকটা হচ্ছে স্ট্রেনের উপরে রিলেশনশিপটা, আর একটা হচ্ছে আমাদের যে স্ট্রেস যেটা দিচ্ছি এবং তার মডুলাসের উপরে সেটা। আর এখানে বি এবং সি কিছু আমাদের এম্পিরিক্যাল কনস্ট্যান্ট আছে, সেগুলো আমাদেরকে ওগুলো এই কার্ভের মধ্যে বসালেই তুমি যখন ডেটা প্লটিং করবে, করে তুমি সেখান থেকে স্লোপ থেকে তুমি এগুলো মানগুলো বের করে ফেলতে পারবে। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম? একটা দেখলাম লো সাইকেল ফ্যাটিক, একটা হচ্ছে হাই সাইকেল ফ্যাটিক। এখন এই কার্ভ, সরি একদম বুঝি করে ফেলছি, এই যে আমরা এই জিনিসগুলোকে আমরা যদি প্লট করি, এই এক্সপ্রেশনটাকে মনে করে প্লট করলে, এটা হচ্ছে ইলাস্টিক বললাম না, এটা হচ্ছে আমরা এরকম একটা লাইন পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ইলাস্টিক। আর এইটাকে যদি প্লট করি, সেটা হচ্ছে আমাদের প্লাস্টিকের লাইন। এরকম করে আমরা একটা স্টেটমেন্ট পাচ্ছি। সরি একদম কি করতেছি আমি, আচ্ছা সুন্দর হয়নি, আচ্ছা থাকবে।
তো আমরা এরকম একটা পেলাম। তাহলে কি দেখতে পাচ্ছি, এরকম যদি লাইন পাই, ইলাস্টিকটা হচ্ছে নিচে করে এইভাবে যাচ্ছে, প্লাস্টিকটা হচ্ছে এইভাবে নামছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো, প্লাস লো সাইকেল ফ্যাটিকে আমাদের প্লাস্টিক অংশটুকু বেশি, আর হাই সাইকেল ফ্যাটিকে ইলাস্টিক পার্টটা হচ্ছে আমাদের বেশি। এগুলো মানে কি আমরা আস্তে আস্তে দেখতে থাকি। হ্যাঁ, আপাতত নামগুলো জানি। তাহলে লো সাইকেল ফ্যাটিকে আমাদের স্ট্রেন হচ্ছে বেশি। লো সাইকেল ফ্যাটিক মানে কি, সেখানে আমাদের কি দিতে হবে, আমাদের যদি লো সাইকেল ফ্যাটিক মানে আমাদের স্যাম্পল মানে কি, আমাদের এনএফ সবসময় খেয়াল করবো, সাইকেল টু ফেলিওর। ফেলিওর যদি কম দিতে হয় তখন কি করতে হয়, সেখানে আমাদের স্ট্রেস আমাদেরকে বেশি রাখতে হবে। তাই এখানে স্ট্রেন কম্পোনেন্ট গুলো আমাদের অনেক ডমিনেট করে। আচ্ছা যাই হোক, নর্মালি যাই হোক, আমরা ওই হাই সাইকেল ফ্যাটিকটাই আমরা নর্মালি আমরা ডিল করি। লো সাইকেল ফ্যাটিকটা এখনকার দিনে গুরুত্বপূর্ণ আস্তে আস্তে হচ্ছে, কিন্তু আমরা বেশি সময় হাই সাইকেল ফ্যাটিকই করি, যে অনেক দূর যাওয়ার পরে 10⁻⁷, 10⁸ বা 10⁻10 এরকম সাইকেল হয়ে যাওয়ার পরে ম্যাটেরিয়ালটা কি সমস্যা হতে পারে সেটা। তো এইভাবে করে আমরা সেটাকে আমরা এরকম স্ট্রেস অ্যামপ্লিটিউড দিয়ে আমরা তখন সেটাকে ইন্ডাস্ট্রিতে সাধারণত এইভাবে করে আমরা এটাকে ফোকাস করে থাকি, যে আমরা বসে ভ্যালুগুলো আমরা স্ক্যাটার ডেটা হয়, তারপর সেটাকে আমরা একটা করে একটা আমরা একটা ফিটিং কার্ভ দিয়ে সেটাকে আমরা করে ফেলি। ফিটিং কার্ভ তো আমরা ড্র করা পারি, ম্যাটল্যাবে আমরা শিখেছি। তাহলে আমরা এখন পার্ট ডি তে যদি যাই, এরপর হচ্ছে মিন স্ট্রেস এবং ফ্রিকোয়েন্সি ইফেক্ট। মিন স্ট্রেসটা আমরা জানি কি, মিন স্ট্রেসটা কি ছিল, উৎসব বিন বাড়ি স্যার স্ট্রেসের এভারেজ যে গড় যেটা সেটা হচ্ছে মিন স্ট্রেস, মানে লোয়ার ম্যাক্স আর সিগমা মিন যেটা ছিল আমাদের সাইকেলের আপ এবং ডাউনে, সেটা যদি নেই সেটা হচ্ছে আমাদের মিন স্ট্রেস। মিন স্ট্রেস ইকুয়ালস হচ্ছে এটা। এখন আমাদের এখানে দেখো কয়টা কার্ভ দেয়া আছে। মিন স্ট্রেস বলা আছে 1 এর থেকে 1 ইজ গ্রেটার দ্যান 2 গ্রেটার দ্যান 3, তাহলে কি দাঁড়ালো, মিন স্ট্রেস এটা হচ্ছে সবচেয়ে বড়, তারপরে মিডিয়াম, তারপরে ছোট, হ্যাঁ বিগ, স্মল, মিডিয়াম। তাহলে আমাদের মিন স্ট্রেস যদি বেশি থাকে তাহলে আমাদের কি হলো, ফ্যাটিক সাইকেল আমাদের কি হচ্ছে, তাহলে আমরা কি বলতে পারলাম, যত আমাদের মিন স্ট্রেস যত বেশি থাকবে ফ্যাটিক লাইফ তত কি হবে, বাড়বে না মেহেদি, বাড়বে না কমবে ফ্যাটিক লাইফ, মিন স্ট্রেস বাড়বে। মিন স্ট্রেস বেশি থাকলে ফ্যাটিক লাইফ কমবে। হ্যাঁ থ্যাংক ইউ। মিন স্ট্রেস যত আমরা বাড়বো তত আমাদের ফ্যাটিক লাইফ তত হচ্ছে আমাদের ডিক্রিজ করতে থাকবে, সেটা আমরা এই কার্ভ থেকে দেখতে পেলাম। এখন হচ্ছে আমরা যদি কিছু আর একটু মিন স্ট্রেস এগুলো যদি আমরা একটু ঘাটাঘাটি করি, তাহলে আমরা একটু মনে করো আমাদের অল্টারনেটিং স্ট্রেস যেটা আছে না সিগমা এ, সেটার সাথে মিন স্ট্রেস আমরা প্লট করি। এখন যদি তোমরা কার্ভ থেকে যদি খেয়াল করো, হ্যাঁ, তো তোমার হচ্ছে কি সিগমা এম মিন স্ট্রেস কখন জিরো হবে, ওই যে পিওর হিসেবে আমাদের জিরো হয়ে যাবে না, মনে করো পিওর সাইকেলের বেলায়। তো অল্টারনেটিং স্ট্রেস হচ্ছে তখন হচ্ছে আমাদের অল্টারনেটিং স্ট্রেস তখন ম্যাক্সিমাম একটা ভ্যালু আমরা পেলাম। এই ভ্যালুটা বললাম হচ্ছে ফ্র্যাকচারের ভ্যালু। হ্যাঁ, এই ভ্যালুতে সে ফ্র্যাকচার হলো, মনে করো সিগমা এফ নাম দিলাম, ঠিক আছে। মিন স্ট্রেস যখন আমার জিরো হচ্ছে তখন আমাদের অল্টারনেটিং স্ট্রেস আমরা যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা পাবো সেটাকে সিগমা এফ বলবো। এখন আস্তে 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 মিন স্ট্রেসের ভ্যালু আমরা বাড়াতে বাড়াতে যখন আমরা অনেক বেশি হয়ে যাবে, মনে করো ফ্র্যাকচারের সমান হলো, তখন আমরা এরকম একটা পয়েন্ট আমরা পেলাম, একটা বি একটা পয়েন্ট পেলাম, ঠিক আছে। তাহলে বি মানে কি, নর্মালি আমরা কি করব, এই যে যেটা কি সিগমা এ অল্টারনেটিং স্ট্রেস সিগমা মিন, এই দুটো মিলে সাধারণত আমরা এক্সপেক্ট করি যে এগুলো সিগমা এফ এর থেকে সাধারণত এগুলো ছোট থাকবে, এই দুটো মিলে। তার মানে সেখান থেকে আমরা দুটো লিমিটিং কন্ডিশন আমরা পেতে পারি, তাই না। একটা হচ্ছে সিগমা এম যখন জিরো, আর একটা হচ্ছে সিগমা এম যখন ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম মানে কি সিগমা এফ এর সমান। তাহলে আমরা এ এবং দুটো বি দুটো পয়েন্ট পেলাম। এই দুটো পয়েন্টকে আমরা যদি জোড়া দিয়ে দিই তাহলে কি হলো, এর বাইরে সাইক্লিং যদি আমরা করি, আমাদের সাইক্লিং হচ্ছে এর বাইরে আমরা যেতে পারবো না। কেন যেতে পারবো না, এর বাইরে গেলে আমাদের হচ্ছে ফেল হচ্ছে, এটা হচ্ছে আমাদের একটা লিমিট লাইন ড্র করলাম, ঠিক আছে। মানে কি, মনে করো আমরা যদি একটু চিন্তা করি, আমরা হচ্ছে মিন স্ট্রেস যদি আমাদের মনে করো ওয়ান থার্ড অফ সিগমা এফ হয়, মনে করো একটা ভ্যালু 100 মেগাপাস্কেল হয়, আমাদের সিগমা এফ হচ্ছে মনে করো এখানে 300 যদি হয়, তাহলে আমি কতটুকু অল্টারনেটিং স্ট্রেস আমি দিতে পারবো সেই ভ্যালুটা কিন্তু আমরা এখান থেকে ফিক্স পেয়ে যাচ্ছি, মনে করো এটা হচ্ছে 200। এখন আমরা যদি আস্তে আস্তে ভ্যালুটা বাড়াই তাহলে কি হবে, আমি যত এটা বাড়াতে থাকবো মিন স্ট্রেস আমার যত বাড়তে থাকবে। মিন স্ট্রেসটা কি ছিল মনে আছে তো,
ওই যে আমাদের সাইন কার্ভের ওখানে যদি চিন্তা করি ম্যাক্সিমাম এবং মিনিমামের এই যে এখানে এটা জাস্ট একটা কুইক দেখবো, হ্যাঁ সরি ওখানে মানে ছবিটা দিয়ে রাখলে মনে হয় ভালো ছিল। এই যে আচ্ছা এইখানে ছিল আমাদের এই যদি দেখি ছিল সিগমা মিন। সিগমা মিনটা কি ছিল? আমাদের ম্যাক্স এবং মিনিমামের দুটোর অ্যাভারেজ। তা আমি সিগমা মিন আমাদেরকে যদি আস্তে আস্তে আমরা 0 হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কোথায় 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 সেই ক্ষেত্রে এরকম করে আমরা একটা লিমিটিং কেস তৈরি করতে পারি যে আমি যদি অ্যামপ্লিটিউড যদি বাড়াই তাহলে আমি যদি আস্তে আস্তে অ্যামপ্লিটিউড যদি আমি বাড়াতে থাকি মিন স্ট্রেস কত হতে পারে, অ্যামপ্লিটিউডের ভ্যালু যদি যত কম থাকবে মিন স্ট্রেস আমার কত থাকবে, এরকম করে আমি একটা লিমিট করতে পারি। এর বাইরে আমি যাব না, এর বাইরে আমাদের কোনো ধরনের সাইক্লিক লোডিং আমরা করতে পারবো না, ঠিক আছে? যদি সেটাই যদি হয় তো এখন হচ্ছে যে এইটার উপর বেসিস করে আমাদের বিভিন্ন রকমের এই যে ডেরিভেশন যেটা করলাম যে এরকম একটা স্ট্রেস স্ট্রেন হলো মানে সরি মানে অ্যামপ্লিটিউড আর হচ্ছে মিন স্ট্রেসের এগেইনস্ট আমরা এরকমটা দেখলাম, সেটার উপর বেসিস করে কিছু হচ্ছে আমাদের ইউনিএক্সের স্ট্রেসের জন্য কিছু আমাদের এক্সপ্রেশন ডিরাইভ করা হলো, কিছু হচ্ছে এক্সপেরিমেন্টালি কিছু এক্সপ্রেশন ডিরাইভ করা হলো। একটা নাম হলো গুডম্যান রিলেশনশিপ, আর একটা হচ্ছে গার্বার, আর একটা হচ্ছে সোডারবার। এই তিনটা রিলেশনশিপ তৈরি মানুষজন বের করলো কি মিন স্ট্রেসের ইফেক্টটা বোঝার জন্য। মিন স্ট্রেসটা আসলে কতটুকু ইম্পর্টেন্ট, মিন স্ট্রেসটা কি আমাদের আসলে দুইটা স্ট্রেসের অ্যাভারেজ যেটা, তো সেটা আসলে কতটুকু গুরুত্ব আছে সেটার জন্য এরকম বিভিন্ন রকম রিলেশনশিপ দেখানো হলো। তো ওই রিলেশনশিপ গুলো দেখে দেখানো গেল যে তারা সিগমা এর যে অল্টারনেটিং স্ট্রেসের সাথে মিন স্ট্রেসের একজন একটা গ্রুপ গুডম্যান এটা একটা বের করলেন। তারপরে একটা হচ্ছে গার্বার হচ্ছে যে এটা কি হচ্ছে পাওয়ার 2 দিয়ে একটা প্যারাবোলা ইকুয়েশন তৈরি করলো। এখানে পাওয়ার যদি এটাকে যদি বলি যে n প্রাইম ডাবল প্রাইম n = 1 হলে হচ্ছে লাইন, n = 2 হলে প্যারাবোলা, সেটা হচ্ছে আমাদের গার্বার ইকুয়েশন। আর সোডারবার্গ হচ্ছে আরেকটা ডিফারেন্ট ইল্ড স্ট্রেস দিয়ে করেছে, সে ইউটিএস দিয়ে করেনি, ইল্ড স্ট্রেস দিয়ে সে আরেকটা ডেরিভেশন করলো। এই ডেরিভেশন গুলো হওয়ার পরে যদি আমি এখানে মিন স্ট্রেস এবং এই অল্টারনেটিভ স্ট্রেস এবং মিন স্ট্রেসের যদি কার্ভটাকে যদি আমি করি, ওই লিমিটিং কার্ভ আমরা যেটা করছিলাম ওই লিমিটিং কার্ভটা হচ্ছে গুডম্যানের সাথেই আমরা দেখেছিলাম, হ্যাঁ এইটাকে। এখন গার্বার যেটা করলো ওইটাকে একটা আমাদের সে একটা প্যারাবোলা একটা দিয়ে দিল, ওর কাছাকাছি একটা ইকুয়েশন দিয়ে দিল। আর সোডারবার্গের ভ্যালুটা ছিল আরেকটু ডিফারেন্ট, ইল্ড স্ট্রেস ধরে তার করা, ইউটিএস ধরে করলে বাড়বে, ইল্ড স্ট্রেস ধরে অবভিয়াসলি কমবে। এইভাবে করেই আমাদের তিনটা আমাদেরকে আসলো। নরমালি হচ্ছে যে সোডারবার্গটা করা হয় না, এই মানুষজন হচ্ছে যে এই রেঞ্জের ভিতরেই হচ্ছে ধরে নেয় যে এখানে হচ্ছে আমাদের লিমিট, এর বাইরে 90, এর বাইরে অল্টারনেটিভ স্ট্রেস এবং মিন স্ট্রেসটা আমাদেরকে সেইভাবে করে তারা ঠিক করে। আমাদের অ্যামপ্লিটিউডটা কি করতেছে ঠিক না, আমাদের আসলে কতটুকু আমাদের সাইকেলটা কি হবে, সাইকেলের শেপটা তো শেপ ডিফাইন করে দিচ্ছে তাই না। তো সেজন্য এই জিনিসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট যে আমি এর থেকে বেশি যদি দেই তাহলে আমাদের ফেলিওরটা আমাদের কুইক হয়ে যাবে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলটা তোমরা নিজেরাই দেখে নেবে কখন সেফ না এটা বোঝার জন্য। এইখানেও আরেকটা এক্সাম্পল করে দেওয়া আছে ডিটারের বই থেকে। আমাদেরকে একটি স্টিলে হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং লোড দিলাম যেটা হচ্ছে কত থেকে কত পর্যন্ত ফ্ল্যাকচুয়েশন করে, সিগমা ইউ মানে হচ্ছে ইউটিএস দেওয়া আছে, সিগমা নট দেওয়া আছে, সিগমা ই দেওয়া আছে। এগুলো এখন বসিয়ে আমরা তোমাদেরকে একটা পার্টিকুলার বের করতে বলা হয়েছে, সব একটা অ্যান্সার বলা হয়েছে। এখন ফ্রিকোয়েন্সি যদি আমরা চিন্তা করি, ফ্রিকোয়েন্সির ইফেক্ট তো আমরা নিজেরাই কিন্তু বুঝতে পারি। ফ্রিকোয়েন্সি হলে কি হয়, অশেষ ফ্রিকোয়েন্সি যদি বাড়ে তাহলে আমাদের কি হবে, ফ্যাটিক লাইফ বাড়বে না কমবে? অশেষ ফ্রিকোয়েন্সি বাড়লে ফ্যাটিক লাইফ তো কমার কথা। ফ্রিকোয়েন্সি বাড়লে আচ্ছা রুবেল মিয়া, থ্যাংক ইউ অশেষ, মিউট করো রুবেল। ইয়েস স্যার। ফ্রিকোয়েন্সি বাড়লে আমাদের ফ্যাটিক লাইফ কি বাড়বে না কমবে? স্যার বুঝি নাই। ফ্রিকোয়েন্সি ছিল না আমাদের যে ওই সাইক্লিক লোডিং করতেছে মানে একটা ফ্রিকোয়েন্সি তো করছি তাই না? ইয়েস স্যার। তাহলে যদি আমাদের এই ফ্রিকোয়েন্সি মনে করো একটা দিলাম এরকম, মনে করো একটা এই যে আচ্ছা এখানেই আছে, মনে করো একটা ছিল হচ্ছে মনে করো 20 হার্জ ছিল ফ্রিকোয়েন্সি, আর এটা মনে করো 200 হার্জ, কোনটাতে ফ্যাটিক লাইফ বেশি হবে?
স্যার যেটাতে কম হার্জ ওইটাতে ছবি দেখে বলতে পারছি যে হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। যেটাতে আমাদের কম হার্স সেটাতে কারণ কি, ফ্রিকোয়েন্সি কম থাকা মানে কি আমাদেরকে ডিফরমেশনের জন্য, ডিফরমেশনের কি টাইম স্পেনটাকে আমরা স্লো করেছি, তাই না? জি স্যার। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আর যতই আমার বাড়ছে আমি বেশি যখন করবো তার মানে তাকে আমি কুইক ডিফরমেশন করাচ্ছি। এখানে ড্যামেজ অ্যাকুমুলেশন মানে হচ্ছে আমাদেরকে ডিসলোকেশন বা পার্টিকেল ডিকোহেশন, ডিবন্ডিং এই জিনিসগুলোকে আমরা আরো কুইক করে ফেলছি। সেজন্য সেখন কি হচ্ছে, তখন আমাদের স্ট্যাটিক লাইফটা কমে যাবে। আচ্ছা, এখন আমরা আসি এই ছবিটা যদি দেখি, ছবিটাকে অন্যভাবে আমরা না দেখে আমরা জাস্ট এখানে হচ্ছে যে কিছু আমাদেরকে কিছু ডেটা দেয়া আছে। ডেটাগুলো কি আমাদেরকে বিভিন্ন রকমের যে ফেলিওর হয়েছে এসএন একটা কার্ভ ড্র করা হয়েছে। আমি যদি এটা মনে করো এটা থেকে একটা ট্রেন লাইন ড্র করলাম, হ্যাঁ এই ট্রেন লাইনটা আমাদের কি বলতেছে, একটা এসএন কার্ভ পেলাম। এই এসএন কার্ভটা এখন এটা কি ফেরাস নাকি নন ফেরাস, যাকে জিজ্ঞাসা করবো সে বলবা। জিজ্ঞাসা করব হচ্ছে আমি মৌপিয়াকে, রোল 48, ফেরাস নাকি নন ফেরাস? কোন কার্ভটা মানে লাল ইয়ে করা এটা নাকি কোনটার কথা বললেন বুঝলাম না। যেটা আমি লাল লাইন ড্র করেছি সেটা নন ফেরাস এটা। হ্যাঁ নন নন ফেরাস কেন? স্যার ওই যে মানে বলা এটাকে মানে নন ফেরাসের ক্ষেত্রে ওই যে ইয়ার লিমিটটা কি বলে এটাকে এন্ডিউরেন্স যেটা থাকে। হ্যাঁ এন্ডুরেন্স লিমিটটা আমরা দেখতে পাচ্ছি না, এখানে আস্তে আস্তে কমছে। তাহলে সেটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের নন ফেরাসের জন্য। ঠিক আছে, এখন যদি আমরা খেয়াল করি কেন এরকম হলো, থ্যাংক ইউ মপি। তো কেন এরকম হলো, অশেষে এটা একটা কোশ্চেন ছিল, কেন ঘটলো? স্টিলে ঘটছে এখানে ঘটছে না, কারণটা কি? স্টিলে কি হয়, স্টিলে ইন্টারস্টিশিয়াল পজিশনে আমাদের অ্যাটম থাকে, তাই না? এবং আমরা নিজেরাই পড়েছি কি পড়েছি আমরা, ওই যে চ্যাপ্টার 3 পড়ার সময় সলিডের সাথে ডিসলোকেশন ইন্টারঅ্যাকশন গুলো পড়েছি না? সলিডকে সে বারবার আটকে, সলিড গুলো কি করছে, এখানে একটা কঠোর অ্যাটমসফিয়ার তৈরি করছে, সে বারবার তাকে লক করে দিচ্ছে, তার সুন্দর করে বারবার লক করেছে। স্ট্রেন এজিং যেটা সেটাও হচ্ছে, সরি কর্ট্রেল ইফেক্ট নাকি সেটার কথা বললাম। হ্যাঁ হ্যাঁ, কর্ট্রেল তোমার নন ফেরাসও হয়, কিন্তু এখানে হচ্ছে যে কর্ট্রেল ইফেক্টের একটা স্পেশাল, আমরা সবসময় এখানে আমাদের স্টিলে কর্ট্রেল ইফেক্টটা খুব ভালো ডমিনেন্টলি আমরা দেখতে পাই। কি করতেছে এখানে, বারবার সে লক করছে, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটম গুলো যাচ্ছে থাকছে লক করছে, এবং একই সাথে এখানে স্ট্রেন এজিং ও হচ্ছে, তাই না? স্ট্রেন এজিং আমরা পড়েছিলাম, স্ট্রেন দিচ্ছি আমাদেরকে এজিং হচ্ছে। তার মানে কি, তুমি যত স্ট্রেনিং করছো তত ডিসলোকেশনে মুভমেন্ট করিয়ে সলিড ডিসলোকেশন ইন্টারাকশনের কারণে তুমি তাকে শক্ত করে দিচ্ছ, তাই না? তুমি যদি তাকে শক্ত করে দাও তখন তাকে তুমি ভাঙতে সহজে পারবো না। তাই কি হচ্ছে, আস্তে 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 আমি যত যে সাইকেল বাড়ছে মানে কি, তত বেশি পরিমাণে পার্মানেন্ট ডিফর্মেশন তার ভিতরে ঘটাচ্ছ, তাই না? অল্প 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 করে, তাই না? নাম্বার অফ সাইকেল বাড়া মানে কি, তত বেশি পার্মানেন্ট ডিফর্মেশন ঘটাচ্ছ না? নাহিয়ান ইসলাম, জি স্যার। নাহিয়ান ইসলাম, জি স্যার। তত বেশি আমরা পার্মানেন্ট ডিফর্মেশন করাচ্ছি, যদিও খুব অল্প পরিমাণে হবে, কিন্তু যত সাইকেল যাবে তত বেশি করছি। তত এই জিনিসগুলো স্টিলের যে আমরা স্পেশাল ফিচার গুলো করছিলাম সেগুলো ওখানে তত বেশি হবে। সেগুলোর কারণে ওগুলোর কারণে আলটিমেটলি দেখা গেলো যে একটা নির্দিষ্ট লোডের নিচে গেলে তার মধ্যে আর ফেলিওরের কোনো আগ্রহ থাকে না। কারণ কি, সে অলরেডি সেই পরিমাণ হার্ডেন হয়ে থাকে, যেখানে সে পার্টিকুলার লোডের উপর নিচে গেলে সে আর ওই ম্যাটেরিয়ালটাকে তাকে আর ফেল করানোর মতো পরিমাণে আমি ডিসলোকেশনের বা ওই টাইপের কোনো ধরনের পোরোসিটি বা ক্র্যাক আমি তার মধ্যে তৈরি করাতে পারবো না। সে ওইভাবে রিল্যাক্সড হয়ে যাবে, স্ট্রেনিং হবে কিন্তু সে রিল্যাক্সড হতে থাকবে। ঠিক আছে, নন ফেরাসে কি হচ্ছে, নন ফেরাসে আমার ডিসলোকেশন পার্টিকেল সবই আছে এখানে, কিন্তু নন ফেরাস গুলো সাধারণত আমরা হার্ডেনিং কিভাবে করি, নন ফেরাসে হার্ডেনিং কিভাবে করি কাকে জিজ্ঞাসা করব? ফাহিম ফয়সাল বলবে?
ফাহিম ফয়সাল কথা বলতে চায় না, তাহলে আমরা মুনতাকা জাহিনের কাছে যাই। রোল 29। আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা, ওর হয়তো ইন্টারনেটের সমস্যা করছে। আচ্ছা, তাহলে আমরা ফুয়াদের কাছে যাই। রোল 34। ফুয়াদ, ফুয়াদ ফুয়াদও আনমিউট করতে চাচ্ছে না। তাহলে আমরা আচ্ছা, আব্দুল্লাহ, মিয়া আব্দুল্লাহ, কি কোশ্চেন করতে চাচ্ছিলাম সেটাই তো ভুলে গেলাম। কি নিয়ে কথা বলছিলাম? নন ফেরাস মেটালে আমরা কিভাবে স্ট্রেংথেনিং করি? হ্যাঁ হ্যাঁ, নন ফেরাসে কেন আমাদেরকে নেমে যাচ্ছে? নন ফেরাসে কিভাবে স্ট্রেংথেনিং করি আমরা? কনস্টিটিউশনাল সলিউশন না, প্রেসিপিটেশন হার্ডেনিং। মেইনলি প্রেসিপিটেশন হার্ডেনিং। নন ফেরাসের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমরা প্রেসিপিটেশন হার্ডেনিং করি। স্টিল আমার প্রেসিপিটেশন হার্ডেনিং অত জরুরি না হলেও চলে, তাই না? স্টিল কিন্তু সেটা ছাড়া আমরা করে ফেলতে পারি। কিন্তু নন ফেরাসে আমাদের যদি ওয়ার্ক হার্ডেনিং না করি, তাহলে নরমালি আমরা প্রেসিপিটেশন হার্ডেনিং করি, তাকে আমরা স্ট্রেংথ বাড়াতে হয়, তাই না? প্রেসিপিটেশন হার্ডেনিং করা মানে কি? ছোট ছোট পার্টিকেল থাকবে। যদি ছোট ছোট পার্টিকেল থাকে তার মানে কি, তুমি যখন ওইভাবে করে তাকে ধাক্কায় থাকবা, তুমি যখন এইভাবে করে ধাক্কায় থাকবা, তখন কৌশিক মনে করো এক জায়গায় দাঁড়িয়ে আছে, একেবারে মনে করো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, নড়বে না। মনে করো আমি তখন কি করলাম, অশেষকে বললাম ধাক্কা ওরে, তারপর ও এবং ও একলা পারলো না, নাজমুল আসলো, দুজনে মিলে ধাক্কা দিয়ে ওকে সরাই দিল। সরাই দিয়ে কি করলো, ওকে ডিকোহেশন করে দিল। এক জায়গায় দাঁড়িয়ে ছিল, ও যে ম্যাট্রিক্সের বন্ডিংটা ভেঙে দিল। তাহলে কি হলো, একবারে না পারলো, তুই একা অশেষ না পারলো, তখন নাজমুল আসলো, নাজমুলও পারলো না, সাথে অপূর্ব চলে আসলো, তারপরে চলে আসলো শুভেন্দু চলে আসলো, তারপরে হচ্ছে কে চলে আসলো, ফুয়াদ চলে আসলো। এরা সবাই মিলে ওকে ধাক্কায় সরাই দিল। ঠিক আছে, সিয়ারের উপর একটু রাগ তো থাকেই, তা সরাই দিল। তাহলে আমরা কি করলাম, এইভাবে করে আমরা ডিকোহেশন করলাম। পার্টিকেল ম্যাট্রিক্স ডিকোহেশন আমরা নাম শুনেছি না ফ্র্যাকচার পড়ার সময়, ডিবন্ডিং? জি স্যার, পড়েছি। তাহলে এগুলো যদি হয় তাহলে আমাদের কি হবে, তার মানে কি ম্যাটেরিয়ালের ভিতরে আমি উইকনেস ক্রিয়েট করছি। ম্যাটেরিয়ালের ভিতরে উইকনেস ক্রিয়েট করাটা কখনোই ভালো না, আলটিমেটলি সেটা আমাদেরকে ফেলিওরে কন্ট্রিবিউট করবে। তার মানে কি, আমি সেজন্য কোনো লিমিটে পৌঁছাতে পারছি না। ঠিক আছে অশেষ, হ্যাপি? জি স্যার, বুঝতে পারছি। তো থ্যাংক ইউ, তুমি একটা গুড কোশ্চেন করছো। এটা তোমার মাথায় কেন আসলো কোশ্চেনটা? এটা একটা এক্সিলেন্ট কোশ্চেন। কেন আসলো কোশ্চেনটা মাথায়? স্যার সবাই সবসময় এই কথাটা মানে এসএন কার্ভ পড়ানোর সময় সবসময় বলে আমরা এটা দেখবো এটা দেখবো সেটা না, আমি এরপর জানতে চাই, তুমি তো এসএন কার্ভ পড়ানোর সময় তুমি কোথায় আগে এসএন কার্ভ পড়ে আসছো? করশনের কোর্স আছে এবার একটা, সেখানে দেখেছিলাম। ওয়ালটনের কোর্স মানে বুঝি নাই। করশন স্যার। করশনে করছে, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এমনিতে আপনার 1 কিছুটা পড়াইছিল স্যার, মানে ফ্যাটিক পড়াইছিল কিছুটা। আচ্ছা ঠিক আছে, ভালো, তোমরা যে 1 এর কথা এখনো মনে রাখছো, এটা তো অনেক বিশাল ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তাহলে একইভাবে এখানে মেয়ার্স এন্ড চাওলার কিছু প্রবলেম দেওয়া আছে, করে ফেলতে হবে। হ্যাঁ, মানে সলভ প্রবলেম। ঠিক আছে, তাহলে এটুকু গেলাম। আরেকটা প্রবলেম আছে গেল। আমার কিন্তু ক্লাস শেষ হয়নি, আর একটু বেশি সময় নেবো, দুটো ক্লাস আজকে। হ্যাঁ, একটু দাও, শেষ করে দিই। আমি নিজেও প্রথমটা এক্সস্টেড, তোমাদের লেকচার বানিয়ে আমি মাত্র 2.5 ঘন্টা ঘুমাইছি আজকে। তো কারণ আমি পুরো মোটামুটি চেঞ্জ করে ফেলেছি, একটু ফ্যাটিক এবং ফ্র্যাকচার এগুলো অনেক চেঞ্জ করে ফেলেছি। আমি শেষ করতে পারলে আমিও বাঁচি, আমার রেস্ট নিতে হবে। তো এখন আসি লো সাইকেল ফ্যাটিক। লো সাইকেল ফ্যাটিকটা মনে আছে তো, ওই যে শুরুর দিকে, যে জায়গায় শুরুর দিকে কি হবে, ওই প্লাস্টিক কন্ট্রিবিউশনটা আমাদের কি করেছিলাম, আমাদেরকে প্লাস্টিক কন্ট্রিবিউশনটা বেশি হবে। সেই এক্সপ্রেশনটার আমরা নাম কি দিয়েছিলাম, কফিন মেনশন রিলেশনশিপ। এই জিনিসগুলো আমাদের মেইনলি লাগবে অঙ্ক করার জন্য। ঠিক আছে, এগুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে অঙ্ক করার জন্য। আমি যদিও বলেছি তোমাদেরকে আমি ইকুয়েশন দিয়ে দেবো, অনেক সময় মডারেশন বোর্ড সেটা বাদ দিয়ে দিতে পারে। ঠিক আছে, তো এই ছোট ছোট কয়েকটা জাস্ট এগুলো কমপ্লিকেটেড তো আর না, এই ছোটগুলো দিলে আমাকে এগুলো মডারেশন বোর্ড অ্যালাউ করবে না, তো যতটুকু মনে হয়। তো এইগুলো আমরা এমনি মনে রাখতে পারবো। 2n, 2nটা হচ্ছে যে সাইকেল, টোটাল সাইকেল যেটা হচ্ছে একটা কমপ্লিট সাইকেল রিভার্সাল সহ, মানে টেনসার এবং কমপ্লেক্স মিলে যেটা হলো সহজ ক্ষেত্রে, সিম্পল ক্ষেত্রে যদি চিন্তা করি, দুটো মিলে হচ্ছে একটা রিভার্সাল কমপ্লিট হলো, সেটাকে আমরা 2n বলছি। ঠিক আছে, এই যে
নাম্বার অফ স্ট্রেন রিভার্সাল টু ফেলিওর, মানে একটা সাইকেল হচ্ছে দুইটা রিভার্সাল, এখানে 2n। সি হচ্ছে এরকম কিছু, আমাদের একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি, প্লাস্টিকের জন্য হচ্ছে সি, আর হচ্ছে বাস্কিন হচ্ছে বি। ঠিক আছে, এরগুলো যদি আমরা দেখলাম, দেখার পরে আবার অঙ্ক আছে, এই দেখো সুন্দর করে সাথে সাথে অঙ্ক চলে আসলো, ডিটারের বইয়ের অঙ্ক আমি দিয়ে দিয়েছি। এখানে আমার যা আছে তার বাইরে কিছু পড়তে হবে না, বাইরে পড়তে পারে মানে আর ডিটেলস হচ্ছে বই থেকে পড়তে হবে, কিন্তু ম্যাথ প্রবলেম এখানে যা আছে সেগুলো, এর বাইরে যেগুলো আছে আমি হাইলাইট করে দেওয়া থাকবে, এক্সারসাইজ যদি থাকে হাইলাইট করে দেওয়া থাকবে, অ্যান্সার দেওয়া থাকবে। এখন আসি ফ্যাটিক স্ট্রেংথ বা ফ্যাটিক লাইফ বা স্ট্রেন লাইফ ইকুয়েশন অনেক সময় বলা হয়। স্ট্রেন লাইফ ইকুয়েশন কোনো বইতে বলে স্ট্রেন লাইফ ইকুয়েশন, নরমালি অনেক জায়গাতে আমরা বলি ফ্যাটিক স্ট্রেংথ বা ফ্যাটিক লাইফ। ফ্যাটিক স্ট্রেংথ হচ্ছে ক্যাপাসিটি অফ ম্যাটেরিয়াল টু রেজিস্ট কন্ডিশনস অফ সাইক্লিক লোডিং। সাইক্লিক লোডিং রেজিস্ট করার জন্য তার যে ক্যাপাসিটি সেটা হচ্ছে আমাদের ফ্যাটিক স্ট্রেংথ। ফ্যাটিক স্ট্রেংথটাকে হচ্ছে আমরা বাস্কিন রিলেশনশিপ দিয়ে প্রকাশ করব। বাস্কিন রিলেশনশিপটা কি জানি ছিল, এই যে আমরা হচ্ছে প্রথমে একইভাবে ওই ইলাস্টিক রেঞ্জ দিয়ে শুরু হবে, আমরা গেলাম বাস্কিন রিলেশনশিপ আমরা বারবার এর আগেও দেখেছি, দুই জায়গাতে দেখেছি, এক জায়গাতে একটু টার্মস গুলো ভিন্ন ছিল, কিন্তু যাই হোক জিনিস একই। তো আমরা কি হলো, আমরা সিগমা এ অর্গানিক স্ট্রেস ইকুয়াল হচ্ছে আমাদের সিগমা এফ টা হচ্ছে আমাদের ফ্যাটিক স্ট্রেস এর একটা কোএফিশিয়েন্ট, সিগমা এফ টাইমস হচ্ছে দুইটা সাইকেলের যেটা হলো, আর একটা হচ্ছে বি হচ্ছে আমাদের একটা এম্পিরিক্যাল কনস্ট্যান্ট, ঠিক আছে, সেটাকে অনেক সময় আমরা ফ্যাটিক স্ট্রেংথ এক্সপোনেন্ট আমরা বলতে পারি। আর এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের স্ট্রেস অ্যামপ্লিটিউড। এখন আমরা স্ট্রেস অ্যামপ্লিটিউড ইকুয়ালস আমরা জানি কি, স্ট্রেস অ্যামপ্লিটিউড হচ্ছে আমাদের কি জানি ছিল মনে আছে, ওই যে আমাদের স্ট্রেস রেঞ্জ যেটা ছিল, স্ট্রেস রেঞ্জের হাফ, ওইখান থেকে আমরা দেখছিলাম কি স্ট্রেস রেঞ্জ কার্ভে যদি আমরা যাই, ওই যে আমাদের শুরুর দিকে যে কার্ভগুলো দেখেছিলাম সেখানে সিগমা ইকুয়ালস টু কি ছিল, এপসাইলন ই যদি হয়, তাহলে আমরা এখান থেকে ওই ভ্যালু বসায় দিয়ে আমরা এরকম একটা সুন্দর করে একটা কার্ভ বের করে রাখতে পারি। এটা হচ্ছে আমাদের ওই যে আমাদের ইলাস্টিক রেঞ্জের জন্য আমরা এরকম একটা কার্ভ আমরা তৈরি করে রেখে দিতে পারি। ইলাস্টিক রেঞ্জের কার্ভটাতে হচ্ছে ইকুয়েশনে ই থাকবে, প্লাস্টিক রেঞ্জের ইকুয়েশন হচ্ছে সিগমা এপসাইলন পি থাকবে, ঠিক আছে। তাহলে আমাদের টোটালটা কি হবে, ইলাস্টিক প্লাস প্লাস্টিক, এটা ছিল ইলাস্টিক, এটা ছিল প্লাস্টিক, তাহলে এই হলো অবস্থা। এখন যদি এই ঘটনা ঘটে, এইখানে আবার আমরা কার্ভ দেখতে পাচ্ছি, এই কার্ভটা কি ছিল, আমরা যে স্ট্রেন অ্যামপ্লিটিউড ভার্সেস হচ্ছে আমাদের সাইকেল টু ফেলিওর দিলাম, একটা হচ্ছে ইলাস্টিক আর একটা হচ্ছে প্লাস্টিক। লো সাইকেলে আমাদের প্লাস্টিকটা দেখতে পাচ্ছি, এটা অনেক বেশি কন্ট্রিবিউশন, আর হচ্ছে লো সাইকেলের বেলা প্লাস্টিক ইলাস্টিকটা হাই সাইকেলে। টোটাল কার্ভ যদি দেই আমরা এরকম করে দুইটা মিলিয়ে দুইটা কার্ভকে সাম করলে আমরা এরকম একটা কার্ভ পেলাম। এখন যদি এটা পাই, এইখানে কি দেখতে পাচ্ছি এগুলা, এইটা কি জিনিস, এই যে এখানে 1 2 3 তিনটা জিনিস দিয়েছি, এগুলো কি জিনিস, বুঝি না, জোরে বলো। খুশি কি বলছিলে? মানে স্যার হিস্টেরিসিসটা বুঝাইতেছে, মানে কিভাবে হিস্টেরিসিস পার্টটা চেঞ্জ হবে। হ্যাঁ, এক্সিলেন্ট। এই যে আমরা এখন ওখানে এই ছবিটা দেখে প্রথম একটু বুঝতে কষ্টই হয়। এখন এখানে আমাদের এই যে এখানে আমরা যদি এক্সিসটা বসাই দিই তাহলেই বুঝতে পারছি এটা কি ছিল, আমাদের হিস্টেরিসিস লুপ, তাই না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এখন এই যে হিস্টেরিসিস লুপটা দেখো, তার শেপটা কি হচ্ছে, আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে না? স্যার মাঝের এরিয়াটা কমে যাচ্ছে। হ্যাঁ, মাঝের এরিয়াটা কখন কমে যায় মনে আছে? স্যার হার্ডেনিং এ। হ্যাঁ ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ। তার মানে কি আমি যদি এটার সাথে ওটা রিলেট করে কোশ্চেন করি তাহলে আমরা অ্যানসার দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, বেসিক্যালি আমি এখানে যা পড়াচ্ছি ওইখানে বইয়ের মধ্যে ওইটুকু কথাই পড়তে হবে, হ্যাঁ, এর বাইরে পড়ার দরকার নেই। ফ্যাটিগ এবং ফ্র্যাকচার এটা একটা আলাদা একটা কোর্স হয়ে যায়। হ্যাঁ, আমরা যদি মাস্টার্স করো, এখানে আমি স্যারও পড়াই, উনি ফ্র্যাকচার মেকানিক্স পড়ায়, স্যারের কোর্সে আরো হচ্ছে যে জাস্ট এখন হচ্ছে বেসিক জিনিসগুলো আমরা জেনে রাখছি। আচ্ছা, এখন আসি ফ্যাটিগের মেকানিজম। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। ফ্যাটিগের মেকানিজম যদি যাই, এটা ম্যাথস এন্ড চার্লার বই থেকে। ফ্যাটিগ ক্র্যাক নিউক্লিয়েশন অনেকভাবে নিউক্লিয়েশন হতে পারে। বেসিক্যালি নিউক্লিয়েশন হবে হেটেরোজেনাসলি, হোমোজেনাস নিউক্লিয়েশন হবে না, কারণ আমার ম্যাটেরিয়াল তো আর আমরা পিওর মেটাল তো আমরা নিয়ে তো সার্ভিসে বসাবো না, আমরা ওইটাকে অ্যালোয়িং করবো, নানান ধরনের ইঞ্জিনিয়ারিং করবো, করে তারপরে তাকে বসাবো। ঠিক আছে, ভেরি গুড। তাহলে মানে কি, সে ডিসকন্টিনিউটিতে সে নিউক্লিয়েট করবে। ডিসকন্টিনিউটি গুলো কি হতে পারে,
অনেকগুলো সোর্স হতে পারে। একটা সোর্স হচ্ছে সোর্স 1 লিখলাম, পারসিস্টেন্ট স্লিপ ব্যান্ড, পিএসবি বলা হয়। হ্যাঁ, মানে হচ্ছে আমাদের অনেকগুলো আমাদের স্লিপ ওখানে, যদি ওই যে একটা সাইকেল যাবে পার্মানেন্ট, যখনই ডিফর্মেশন থাকবে তখন কি হতে থাকবে, আমাদের একটা করে স্লিপ ব্যান্ড হতে থাকবে। স্লিপ ব্যান্ড গুলো কোথেকে হয়? ডিসলোকেশন মুভমেন্ট থেকে আমাদের স্লিপ ব্যান্ড তৈরি হয় না, মনে আসে না আমাদের? এভাবে করে করে আমাদের স্লিপ ব্যান্ড তৈরি হতে থাকবে। তাহলে হচ্ছে যে কুলম্যান যে আমরা পড়েছিলাম, কুলম্যান ওয়েসলভ এবং লেয়ার্ড, ওনারা আরেকটা থিওরি দিয়েছেন, due to the much larger time span of deformation in fatigue, the dislocation structure formed are much closer to the configuration having a minimum energy. বারবার রিপিট করে অন অফ করে যেটা হলো, সেখানে আমাদের মিনিমাইজ দ্য বিল্ডার সারপ্লাস অফ লোকাল বার্গার সেক্টর, ওই যে আমাদের পার্শিয়াল ডিসলোকেশন আমাদের কম হতে থাকবে। মাচ হায়ার লোকাল ডিসলোকেশন ডেনসিটি আর ফাউন্ড ইন ফ্যাটিগ স্পেসিমেন। তাহলে এখানে কি হলো, সে যেটা বলতে যাচ্ছে যে আমাদের প্রচুর আমাদের স্লিপ ব্যান্ড হবে। স্লিপ ব্যান্ড হবে কারণ কি, সেখানে লোকাল আমাদের ডিসলোকেশন আমাদের অ্যাক্টিভিটি অনেক বেশি থাকবে। তার মানে কি, লোকাল ডিসলোকেশন অ্যাক্টিভিটি বেশি থাকার জন্য ডিসলোকেশনে প্রচুর মুভমেন্ট ওখানে থাকে, কারণ প্লাস্টিক ডিফর্মেশন করা মানে ডিসলোকেশন মুভমেন্ট। এবং তুমি একটু করে প্লাস্টিক ডিফর্মেশন করলা, একটা স্লিপ ব্যান্ড তৈরি হলো। ওই স্লিপ ব্যান্ড পরের বার যখন আবার ডিফর্মেশন আবার যখন করতে থাকবে, তখন ওই জায়গায় এসে সে আবার নতুন পরিমাণে মাল্টিপ্লিকেশন হবে ডিসলোকেশন। এইভাবে করে করে আমাদের প্রচুর পরিমাণে আমাদের ডিসলোকেশন তৈরি হচ্ছে। কিভাবে তৈরি হচ্ছে ডিসলোকেশন গুলো? যে প্রথম হচ্ছে প্রথমে আমাদের পাতলা ছোট ছোট আমাদের ফাইন ডিসলোকেশন হলো, আস্তে 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 সেগুলো যখন কিছু একসাথে হলো, হয়ে আমাদের স্লিপ ব্যান্ড তৈরি হলো। এই স্লিপ ব্যান্ড যখন হয়ে থাকবে, তাহলে আলটিমেটলি কি হবে, আমাদের যখন আমরা অল্প স্ট্রেনে থাকবে, তখন হচ্ছে আমাদের ডিসলোকেশন ম্যাট্রিক্সের মধ্যে ডিসলোকেশন থাকবে, এবং ছোট ছোট আমাদের পাতলা ফাইন আমাদের স্লিপ ব্যান্ড থাকবে। তাহলে হচ্ছে যে তারা আস্তে আস্তে এইভাবে করে এই একটা ব্যান্ড, তারপর এই একটা ব্যান্ড, তারপর এই আরেকটা ব্যান্ড, এরকম করে তারা আস্তে আস্তে এরকম একটা স্ট্রাকচার দ্বারা করাবে। তারপরে যখন আস্তে আস্তে যখন আমাদের স্ট্রেন যখন বাড়তে থাকবে, তখন হচ্ছে কি, ওইটা একটা হচ্ছে আমাদের এই যে মেজ বলি, মেজের বাংলা জানি কি, ওই যে গোলক ধাঁধা, হ্যাঁ হ্যাঁ, তো এই যে গোলক ধাঁধার মতো করে দেখো, এখানে জিনিসটা এরকমই মনে হচ্ছে না? এইরকম করে আমাদের একটা স্ট্রাকচার তৈরি করবে। এই জিনিসগুলোই আসলে আমাদের স্ট্রাইশন হয়ে দাঁড়াবে। ঠিক আছে, এরকম করে তারা মেজ লাইক একটা স্ট্রাকচার তৈরি করবে। মেজ লাইক যে স্ট্রাকচার তৈরি করলো, এই জিনিসটাকে আমরা বললাম হচ্ছে কি ছিল, স্লিপ ব্যান্ড। এই স্লিপ ব্যান্ডের মধ্যে কি হবে, ডিসলোকেশন গুলো এসে আবার বারবার ধাক্কা দেবে। মনে করে এটা একটা স্লিপ ব্যান্ড হলো, স্লিপ ব্যান্ডে এসে যখন সে ধাক্কা দিতে থাকবে, তখন কি হবে, মনে করো ক্রস স্লিপ হচ্ছে, এস ডিসলোকেশন যেটা হচ্ছে, তখন সে কি হবে, এদিকে যদি বেশি এরকম করে একবার ধাক্কা দিল, দ্বিতীয়বার আবার ধাক্কা দিল, আবার ধাক্কা দিল, একটা ধাক্কার পরে যে কি হবে, আমাদের স্লিপ ব্যান্ড গুলো আমাদের কি হবে, এই জায়গাতে এসে আমাদের কি হবে, এই জায়গায় এসে আমাদের এই যে এরকম করে তারা যখন ডিসলোকেশন মুভমেন্ট হচ্ছে আমাদের, এইভাবে করে করে তারা তো ক্র্যাক তৈরি একটা, মনে করো, আচ্ছা আচ্ছা ব্রেন বাউন্ডারিতে বুঝাই, সরি ব্রেন বাউন্ডারিতে বুঝাই, একটা পার্টি ব্রেন বাউন্ডারি। মনে করো ধরে নাও এটা আমাদের ব্রেন বাউন্ডারি। হ্যাঁ, এখানে এসে পাইলাপ হলো, আবার একটা সাইকেলে পাইলাপ হলো, পরের সাইকেলে আরো পাইলাপ হলো, তারপরে সাইকেলে আবার পাইলাপ হতে হতে কি হলো, সেখানে ধাক্কা দিতে হবে। ধাক্কা দিতে থাকলে কি হলো, এক সময় ব্রেন বাউন্ডারি বা এটাতে সে লোকালি ডিফর্ম হয়ে যাবে। লোকালি ডিফর্ম হয়ে গেলে কি হলো, আস্তে আস্তে এই জায়গাতে দেখে মনে হবে এতবার বারবার ধাক্কা খেয়ে এখানে একটা এক্সট্রুশন তৈরি হলো। ঠিক আছে, এখানে একটা এক্সট্রুশন তৈরি হলো, যেদিকে ধাক্কা দিবে সেদিকে এক্সট্রুশন, যেদিকে সে উল্টো দিকে ধাক্কা দিবে সেটা হচ্ছে আমাদের ইনট্রুশন। এই দিকে এরকম একবার এদিকে হলো, আবার কম্প্রেশন যখন হবে তখন এই পাশ দিয়ে হবে, আবার যখন টেনসাইল হবে এই পাশ দিয়ে হবে, কম্প্রেশন হলে আবার এই পাশ দিয়ে এক্সট্রুশন হবে। তো আলটিমেটলি দেখে মনে হবে যে এদিকে একটু বেড়ে গেল আর এদিকে একটা গর্ত হলো। তাহলে এই যে এইটাকে আমরা বললাম এক্সট্রুশন, আর এটাকে বললাম হচ্ছে ইনট্রুশন। এই এক্সট্রুশন ইনট্রুশন থেকে হচ্ছে আমাদের এই যে মেনলি হচ্ছে আমাদের যে মানে স্ট্যাটিক যে স্ট্রাইশন গুলো, সেগুলো হচ্ছে আমাদের এখানে আমাদের আস্তে আস্তে থেকে যায়। এইভাবে করে আমরা দেখতে পাবো, মানে স্লিপ ব্যান্ড যেটা তৈরি হচ্ছে, স্লিপ ব্যান্ডের মধ্যে এরকম করে করে আমাদের খাঁজ কাটা থাকবে। ঠিক আছে, এই যে আমাদের এক্সট্রুশন হচ্ছে এরকম করে করে থাকবে যদি আমরা এসিএন দেখি।
আরেকটা হতে পারে টুইন বাউন্ডারি। টুইন বাউন্ডারি আমরা দেখেছিলাম না ওই যে ফ্র্যাকচারের সময়, টুইন বাউন্ডারি যখন রোটেট করলো, টুইন বাউন্ডারি ওই রোটেশনে ওখান থেকে আমাদের আস্তে আস্তে ক্র্যাক তৈরি হয়, যেটা প্রোপাগেট করতে পারলে প্রথম হলো না, আস্তে আস্তে হলেও আমাদের হতে পারে। আরেকটা হতে পারে আমাদের সেকেন্ড ফেজ পার্টিকেল ম্যাট্রিক্স যদি বন্ডিং ধারণা থাকে, ডিকোহেশন হয়ে ডিবন্ডিং হয়ে সেখান থেকে হতে পারে। আবার একইভাবে আমাদের গ্রেন বাউন্ডারি থেকে হতে পারে, সেটা আমরা অলরেডি দেখেছি। এই যে স্লিপ ব্যান্ড যখন হয়, এই যে মনে করো পারসিস্টেন্ট স্লিপ ব্যান্ড যেগুলো আছে পিএসবি, ওখান থেকে আমাদের এভাবে করে করে এক্সট্রুশন ইনট্রুশন হলো। এই এক্সট্রুশন ইনট্রুশনটা কি হলো, আমাদের ক্র্যাক হিসেবে তারা কাজ করলো। একইভাবে পার্টিকেলের এখানে কি হতে পারে, পার্টিকেলটাকে যদি সে শেয়ার করে যেতে না পারে, সেইখানে পাইলাপ হয়ে লোকাল স্ট্রেস বাড়িয়ে এই জায়গায় একটা ক্র্যাক তৈরি করে সে নিজেকে অ্যাকোমোডেট করতে পারে, সেটাও করতে পারে। আবার গ্রেন বাউন্ডারিতে আমরা দেখেছি যে ক্র্যাক তৈরি করে ডিসপ্লেসমেন্ট পাইলাপ হলো, যেটা ক্র্যাক তৈরি করে নিজেকে অ্যাকোমোডেট করতে পারে, এই ঘটনা করতে পারে। তো নরমালি গ্রেন বাউন্ডারিতে যেটা ঘটে সেটা হচ্ছে সাধারণত হাই টেম্পারেচারে ঘটে, মানে ক্রিপ হয় বা হাই টেম্পারেচার ডিফর্মেশন সেগুলোতে ঘটে। এখন আমরা যদি দেখি সারফেসের কন্ডিশন, সেটাও একটা ইফেক্ট করতে পারে। সারফেসটাকে যদি আমরা পলিশ করে দিই, আচ্ছা তোমরা রেসিডুয়াল স্ট্রেস পড়ছো না? রেসিডুয়াল স্ট্রেস কি হয়, আমাদের সারফেসে আমরা জানি কি কম্প্রেসিভ রেসিডুয়াল স্ট্রেস যদি রাখি সিএস, কম্প্রেসিভ স্ট্রেস যদি থাকে টিএস, টেনসাইল স্ট্রেসের থেকে সেটা আমাদের বেটার। হ্যাঁ, মনে করো এখানে আমি মনে করো শর্ট পিনিং করে, মনে করো এটা হচ্ছে আমার সারফেস, সারফেসটাকে শর্ট পিনিং করে সারফেসের মধ্যে আমি প্রচুর পরিমাণে কম্প্রেসিভ স্ট্রেস আমি ডেভেলপ করে রাখলাম। ঠিক আছে, সারফেসের এই যে জায়গাটুকুতে আমি কম্প্রেসিভ স্ট্রেস ডেভেলপ করে রেখে দিলাম। এইভাবে করেও আমরা মনে করো কতটুকু পর্যন্ত সারফেস যদি দেখি, মনে করো 2 মিলিমিটার ডিস্টেন্স পর্যন্ত আমরা মনে করো একটা কম্প্রেসিভ স্ট্রেস আমরা ডেভেলপ করে রাখলাম, সেটা হচ্ছে আমাদের জন্য বেটার। তো মনে করো সারফেসটাকে যদি আমরা পলিশ করে রাখি, পলিশ করে রাখলে কি হবে, মনে করো গ্রাইন্ডিং করে ভালো মতো পলিশ করে রাখলাম, তাহলে সেইখানে আমাদের ওই ক্র্যাক হওয়ার চান্সটা আমাদেরকে সারফেসটাকে ডিসকন্টিনিউটিতে সে রিচ করার চান্সটা কমে যায়। আরেকটা একটা বেটার ওয়ে হচ্ছে আমাদের গুড ওয়ে হচ্ছে শর্ট পিনিং। শর্ট পিনিং আমরা নাম শুনছি না, ওই যে ছোট ছোট বল, স্টিলের বল বা বিভিন্ন রকম অক্সাইডের হার্ড বল, সেগুলোকে হচ্ছে একটা স্যাম্পলের সারফেসের মধ্যে খুব হাই স্পিডে আস্তে আস্তে হাই স্পিডে সেটার উপরে ফেলা হয়। তো ওইটাকে তখন সারফেসে সেটা কম্প্রেসিভ একটা স্ট্রেস তারা তৈরি করে। ঠিক আছে, তো এই যে তৈরি করলো, এভাবে করে তারা রেখে দিল কম্প্রেসিভ স্ট্রেস। আমরা লেজারের মাধ্যমে লেজার পিনিং করেও আমরা তৈরি করতে পারি। এভাবে করে আমরা কম্প্রেসিভ স্ট্রেস যদি তৈরি করি, তাহলে সেসব জায়গাতে আমাদের দেখো, আমরা যদি কম্প্রেসিভ স্ট্রেস তৈরি করি, যদি আমরা যত ইউটিএস বাড়তেছে, এটা কি ছিল আমাদের হচ্ছে ফ্যাটিক লাইফের কথা যদি চিন্তা করি, সিগমা এফ এর কথা যদি চিন্তা করি, তাহলে যত আমাদের ইউটিএস বাড়তেছে, যত ইউটিএস বাড়বে ইন জেনারেল তত ফ্যাটিক লাইফ তত আমাদের বাড়লো। হ্যাঁ, এখন হচ্ছে যদি আমরা, এটা ছিল মনে করি আমার স্যাম্পলটাকে যদি আমরা শর্ট পিনিং করি, তাহলে তার ফ্যাটিক লাইফ আমরা বাড়াতে পারি, কারণ ইউটিএস বেড়ে গেল। একইভাবে যদি তাকে আমরা পলিশ করে শর্ট পিনিং করি, তাহলে তার আমরা ফ্যাটিক লাইফ আরো বাড়াতে পারি। ঠিক আছে, এভাবে করে করে আমরা মডিফিকেশন করতে পারি। এখন ফ্যাটিক ক্র্যাক কিভাবে প্রোপাগেট করবে? ফ্যাটিক ক্র্যাক তৈরি হলে কোনো সমস্যা নেই যদি সেটাকে তুমি প্রোপাগেট আটকে রাখতে পারো। ফ্যাটিক ক্র্যাক হচ্ছে স্ট্রাইয়েশন ফর্মেশনের মাধ্যমে হলো। এখন প্রথমে আমাদের কি হলো, ক্র্যাক তৈরি হলো। এই যে স্লিপ ব্যান্ড তৈরি হলো, স্লিপ ব্যান্ড থেকে যা ঘটলো সবকিছু হচ্ছে আমাদের ক্র্যাক তৈরি করার জন্য। ক্র্যাক তৈরি হলো, ওই ক্র্যাকগুলো স্লিপ ব্যান্ডগুলো আলটিমেটলি হচ্ছে আমাদের স্ট্রাইয়েশন তৈরি করবে, কিন্তু এগুলো পরে করবে। আগে হচ্ছে তারা ক্র্যাক তৈরি করবে, ক্র্যাক তৈরি করার পরে ক্র্যাক যদি একটা সার্টেন লিমিটের বাইরে যায়, তারপরে সে হচ্ছে সেখানে আমাদের ক্র্যাকটা প্রোপাগেট করবে। কিভাবে স্ট্রাইয়েশন ফর্মেশনের মাধ্যমে কিভাবে প্রোভাইড করবে, 3টা স্টেজে করবে, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3। স্টেজ 1 এ হচ্ছে স্লিপ ব্যান্ডে ক্র্যাক তৈরি করলো, তারপর হচ্ছে সে ওই যে স্লিপ প্লেন বরাবর ক্রিস্টালোগ্রাফি 45 ডিগ্রিতে সিআরএসএস যেখানে ম্যাক্সিমাম সেই বরাবর সে আস্তে আস্তে সেখানে সে প্রোপাগেট করা শুরু করতে পারে। করার পরে সে হয়তো খুব সামান্য কয়েক মাইক্রোমিটার পর্যন্ত, সে মিলিমিটার বা মাইক্রোমিটার লেভেলে সে কতটুকু সে অল্প একটু ট্রাভেল করবে। স্টেজ 2 তে হলো কি, ওই স্লিপ ব্যান্ড ধরেই সে ট্রাভেল করতে থাকবে, স্লিপ ব্যান্ড ধরেই সে ট্রাভেল করতে থাকবে। প্রথমে যে ক্র্যাক তৈরি হলো, স্টেজ 1 এ ক্র্যাক তৈরি হলো কি, গ্রেন বাউন্ডারির ভিতরে 45 ডিগ্রি করে সে ট্রাভেল করতে থাকবে। গ্রেন বাউন্ডারি দিয়ে বা ইন্টারনেট যেভাবে চিন্তা করি, 45 ডিগ্রি করে সে ট্রাভেল করতে থাকবে। এলঙ্গেটেড হবে। হওয়ার পরে স্টেজ 2 তে যে কি করবে, সে ওই স্লিপ ব্যান্ড ধরেই প্রোপাগেট করতে থাকবে, কিন্তু প্রোপাগেট করার সময় সে হচ্ছে আমাদের আস্তে আস্তে কি করতে থাকবে, গ্রেন বাউন্ডারি না পৌঁছানো পর্যন্ত সে আমাদের প্রোপাগেট করতে থাকবে। প্রোভাইড করার সময় হচ্ছে সে প্রায় 1 মিলিমিটারের 10 ভাগ বা 20 ভাগের 1 ভাগ পর্যন্ত সে ট্রাভেল করতে পারে। তা এইটুকু যখনই হবে,
শুরুর দিকে সে এরকম শুরু করলো, করার পরে কি হবে, এখান থেকে মনে করো এখানে 5টা এরকম আসলো, আসার পরে এখান থেকে একটা বের হবে, সেটাকে আমরা বলবো হচ্ছে ডমিনেটিং ক্র্যাক। হ্যাঁ, ডমিনেটিং ক্র্যাক। ডমিনেটিং ক্র্যাকটা হতে থাকবে, হয়ে সে গ্রেন বাউন্ডারিতে পৌঁছাবে। গ্রেন বাউন্ডারিতে পৌঁছানোর পরে ওই জায়গায় লোকাল স্ট্রেস এত বেড়ে যাবে, সে নর্মাল আমাদের যে ফার্স্ট ফ্র্যাকচারে যে আমরা করেছি সেভাবে করে সে ফেল করবে। এইখানে যে 45 ডিগ্রি হয়ে সে যে এই জায়গায় আসলো, এই যে ক্র্যাক এখানে যে ঘটলো, এইটুকু হচ্ছে আলটিমেটলি আমাদের স্ট্রাইশন তৈরি করতে আমাদের সাহায্য করে। তার মানে স্ট্রাইশন গুলো আমাদের কিভাবে তৈরি হচ্ছে, এইখানে এইভাবে করে করে আমাদের প্রতিটা লেভেলে একটা করে স্লিপ ব্যান্ড, একটা না অনেকগুলো স্লিপ ব্যান্ড একসাথে, এইভাবে করে আমাদের যেটা হচ্ছে আমাদের ক্র্যাকটাকে সে হচ্ছে আমাদের প্রোপাগেট করতে সাহায্য করে, সেটা আমাদের এখানে দেখতে পেলাম। আরেকটা হচ্ছে আমাদের কি প্লাস্টিক ডিফর্মেশনের কারণে কিভাবে ফ্যাটিক ক্র্যাক প্রোপাগেট করে। আমরা এটাতে দেখলাম যে একটা এখানে কি ছিল, অলরেডি আমাদের যে প্লাস্টিক ডিফর্মেশন হয়েছে সেখান থেকে যে ক্র্যাক হয়েছে সেটা। আর এখন আমরা দেখবো হচ্ছে আরেকটা ডিফারেন্ট মেকানিজম। এখন হচ্ছে প্লাস্টিক ব্লান্টিং মেথড বলা হয়, মানে এখানে প্লাস্টিক ডিফর্মেশন হয়। মনে করো একটা ক্র্যাক তৈরি হয়েছে, আমরা তো ক্র্যাক প্রোপাগেশন বা গ্রোথ নিয়ে করছি, একটা ক্র্যাক তৈরি হয়েছে, হওয়ার পরে সেটার উপরে মনে করো প্রথমে টেনসাইল স্ট্রেস আসলো, তার সামনে মনে করো ক্র্যাক টিপের এখানে লোকাল স্ট্রেস অনেক বেশি থাকে, সেটা আমরা করেছি ফ্র্যাকচারে। এখানে যখন টেনসাইল স্ট্রেস যখন আমরা দেবো ম্যাটেরিয়ালের, প্রথমে মনে করো সাইক্লিকের প্রথমে টেনসাইল পরে কম্প্রেশন। টেনসাইল যখন আমাদের হচ্ছে তখন আমাদের কি হলো, এখানে টেনসাইল অ্যাক্টিভিটি হতে থাকবে। টেনসাইল যত অ্যাক্টিভিটি মানে টেনসাইলের অ্যাক্টিভিটিটা আমাদের বেশি কম্প্রেশনের তুলনায়। এখানে দেখো দুটো অ্যারো মানে হচ্ছে টেনসাইল 2টা, আর উল্টো দিকে হচ্ছে কম্প্রেশন হচ্ছে একটা। যখন আমাদের এই টেনসাইল যখন হলো তখন কি হলো, সামনে প্লাস্টিক ডিফর্মেশন হওয়ার কারণে এই ক্র্যাকের মাথাটা আমাদের ভোতা হয়ে গেল, এই জায়গাতে ক্র্যাক টিপটা থাকলো না, এটা আস্তে আস্তে একটা বড় একটা হোল আকার তৈরি করলো। এরপরে মনে করো সাইকেল চেঞ্জ হয়ে গেল, সাইকেল চেঞ্জ হয়ে গেলে তাহলে কি হবে, এবার কম্প্রেশন, তার মানে কম্প্রেসিভ স্ট্রেস এই জায়গাতে বেশি পড়বে, টেনসাইল স্ট্রেস যেটা ছিল টিটা ছিল মনে করো এটা টেনসাইল স্ট্রেস তার মধ্যে কম থাকবে। তখন কি হবে, আস্তে আস্তে ক্র্যাকটা আমাদের প্রোপাগেশন যতটুকু হয়েছিল সে আস্তে আস্তে মিনিমাইজ হতে থাকবে। মিনিমাইজ হতে থাকলে কি হলো, সে মনে করো একটা ছোট জিনিস তুমি যদি চিন্তা করো, সে এইখান থেকে যখনই আমি তাকে এইভাবে করে টেনসাইল করলাম, সে প্রোপাগেট খানিকটা করে ফেলেছে, কিন্তু এইভাবে করে প্রোপাগেট করে ফেলবে। মনে করো 0.02 মিলিমিটার সে প্রোপাগেট করলো, 0.02 মিলিমিটার সে প্রোপাগেট করলো। এখন তার ভিতরে আবার কম্প্রেসিভ স্ট্রেস দিলে কি হবে, সামনে এই মাথাটা আস্তে আস্তে আবার চিকন হতে থাকবে। যখন এটার উপর প্লাস্টিক ডিফর্মেশন যখন এই ক্র্যাকের টিপে কাজ করবে, তখন আস্তে আস্তে মাথাটা আস্তে আস্তে চিকন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আবার যখন পরের সাইকেল যখন আবার শুরু হবে, তখন আবার আমাদের কি হবে, টেনসাইলটা যখন বেশি হবে তখন আবার সেইভাবে করে একটু বড় হবে, বড় হয়ে এইভাবে করে সে প্রোপাগেট করবে। ওই যে ডিসলোকেশন আমরা দেখছি না, কেজো যেরকম আস্তে আস্তে করে প্রোপাগেট করলো, এইভাবে করে সে প্রোপাগেট করবে। এখন আমরা একটু যাই লিনিয়ার ইলাস্টিক ফ্র্যাকচার মেকানিক্স। ফ্যাটিগের মধ্যে আমরা 3টা মোড হতে পারে, মানে এটা হার্ড যে আমাদের ডাকের বিক দিয়ে আমরা যদি দেখি, এই বিক মানে হচ্ছে ঠোঁটটা যেটা হচ্ছে, একটা হতে পারে আমি ঠোঁটে এইভাবে করে ওপেন করতে পারি, ক্র্যাক মনে করো ঠোঁটটাকে যদি ক্র্যাক চিন্তা করি, ক্র্যাকটা হচ্ছে ওইভাবে উপরে নিচে লোড দিয়ে ওপেন করলাম। আরেকটা হতে পারে আমি হচ্ছে যে স্লাইডিং করে ওপেন করলাম, এইদিকে উপরে নিচে স্লাইড করলাম। আরেকটা হতে পারে আমি টিয়ার করলাম, এই পাশে সরি এদিকে এইখান থেকে টান দিলাম, এখান থেকে টান দিলাম। এটাকে বলা হয় মোড 1, মোড 2, মোড 3। মোড আমরা KC পড়েছি না ফ্র্যাকচারটা, আপনি মোড 1 এর জন্য এটাকে বলা হয় K1C, K1C, ঠিক আছে। K2 এর বেলা এরকম K3 বেলা আছে, ওগুলো আমরা নাই, আমরা K1C টা আমরা জানলাম। তো এখন যদি দেখি, মনে করো একটা ক্র্যাক একটা স্ট্রেস দিলাম, একটা মনে করো এখানে আমরা একটা ফেইলিওর একটা রিজন আমরা ড্র করলাম, করলে দেখলাম একটা ক্র্যাক যদি A1 লেন্থ হয়, তাহলে আমি তাকে মনে করো সিগমা 1 পর্যন্ত স্ট্রেস তাকে আমি দিতে পারবো, সে ফেল হবে না, এর বাইরে গেলে নো গো, এটা হচ্ছে ফেল হবে। তাহলে আমি এই সিগমা 1 পর্যন্ত দিলেও সে ফেল করবে না। কিন্তু যদি ক্র্যাকের লেন্থটা আস্তে আস্তে বড় হয়ে যায়, তাহলে যেহেতু আমি এই স্ট্রেস দিয়েছিলাম সাথে সাথে সে ফেল করবে, কারণ তার ম্যাক্সিমাম অ্যালাউবল স্ট্রেস হচ্ছে তখন সিগমা 2, ঠিক আছে। তাহলে ক্র্যাক যদি প্রোপাগেট করে, তাহলে সার্ভিস কন্ডিশনে তার ফেল করার চান্স আমাদের আস্তে আস্তে অনেক বেড়ে যায়। তাহলে হচ্ছে এইখান থেকে যদি আমরা ক্র্যাক গ্রোথ এভাবে করে আমরা যদি জানি, তার মানে কি ক্র্যাক গ্রোথের আমরা একটা রেট আমরা বের করতে পারি সাইকেলের এগেইনস্টে। হ্যাঁ, সাইকেলের এগেইনস্টে আমরা ক্র্যাকের গ্রোথের রেট আমরা একটা বের করলাম। যদি আমরা এটা বের করতে পারি, তাহলে আমরা সেখান থেকে সুবিধাটা কি হচ্ছে, আমরা জানতে পারবো মনে করো আমাদের সার্ভিস লাইফ কতটুকু।
তাহলে সে কতটুকু পরে তাকে আমি মেইনটেনেন্সে পাঠাবো। সেই জিনিসগুলো যে ক্র্যাক, আচ্ছা ক্র্যাক হতে পারে, প্রথমে ছিল হচ্ছে 0.002 মিলিমিটার, 2 বছর 2 ইয়ার সার্ভিস দেওয়ার পরে ক্র্যাকটা হয়ে যাবে 0.2 মিলিমিটার। তাহলে এটাকে আমাদেরকে 2 বছর পরে আমি তাকে সার্ভিসিং এ পাঠাবো, যেন ক্র্যাক যেন 2 মিলিমিটার 0.2 মিলিমিটার হয়। বা আমি আসলে সরি আরো আগেই পাঠাবো, 1.5 ইয়ার পরেই পাঠাবো, যেন সে ওই জায়গায় ক্র্যাকটাকে কতটুকু হলো সেটাকে আমরা ইন্সপেকশন করতে পারি। যদি রিপেয়ার করতে চাই বা রিপ্লেস করতে চাই একটু আগে পাঠাতে পারি, অথবা 2 ইয়ার্স এর কাছাকাছি থেকেও আমি দেখে নিতে পারি যে কতটুকু হলো, সেটা আমাদের অ্যালাউয়েবল রেঞ্জের মধ্যে আছে কিনা। মনে করো 0.2 হলে সে ফেল করে যাবে, তাহলে 0.2 আমাদের অ্যালাউয়েবল রেঞ্জ করলে হবে। মনে করো এটা হচ্ছে 0.1 ক্র্যাক সাইজ, এটা হচ্ছে 0.2, এটা হচ্ছে মনে করো 400, এটা হচ্ছে মনে করো 300। এখন মনে করো আমরা ক্র্যাক লেন্থ যদি 0.1 থেকে 0.1 ছিল তাহলে 400 তে হবে। আমার মনে করো আমি অপারেশন করছি এখানে 350 320 এ, তাহলে আমার কোনো সমস্যা নেই। কিন্তু ক্র্যাক যদি কোনো কারণে আমার লেন্থ বেড়ে যায় তাহলে হয়ে গেল কি সে 0.2 হয়ে গেল, তখন কিন্তু 350 তে সে ফেল করবে, কারণ তার ম্যাক্সিমাম সেফ স্ট্রেস হচ্ছে তখন মাত্র 300। সেজন্য তাহলে আমাদের কি করতে হবে, 0.2 আসার আগে আমাদেরকে মেইনটেনেন্স একটা শিডিউল তৈরি করতে হবে। ঠিক আছে, এখানে স্লোপটা হচ্ছে ডিএ বা ডিএন হচ্ছে প্রফিটটা আমাদের ক্র্যাকের গ্রোথ রেট দেখালো, আর সার্ভিস লেন্থটা আমি সেই হিসাবে করে আমার মতো করে আমি চুজ করব। তাহলে আমরা এর আগে দেখছিলাম কি যে স্ট্রেস ইন্টেন্সিটি ফ্যাক্টর আমরা কে পড়ছিলাম, তাহলে যদি সিগমা ম্যাক্স সিগমা মিনের জন্য যদি বলতে চাই তাহলে এটা বলতে পারি কে ম্যাক্স এবং কে মিন, দুইটার জন্য কি হলো সেটা ইকুয়ালস টু হচ্ছে আমরা পড়ে আসছিলাম। তো তাহলে ঠিক আছে, এটা গেল। তাহলে আমরা এখান থেকে আমরা হচ্ছে ফ্যাটিক লাইফগুলো আমরা বের করতে পারবো। ফ্যাটিক লাইফ হচ্ছে প্যারিস এরডগন, তাদের একটা রিলেশনশিপ আছে স্টেডি স্টেট শুরুর দিকে রিজিয়নের জন্য। ফ্যাটিক গ্রোথ রেটটা যেটা সেটা হচ্ছে এরকম একটা এক্সপ্রেশন দিয়ে তারা ডিরাইভ করেছে। সি এবং কে হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টাল কনস্ট্যান্ট। তো সেটা যদি হয় সেখান থেকে হচ্ছে আমাদের সেফ নাম্বার অফ সাইকেলস কি হবে সেটা আমরা বের করতে পারি। সেটা বের করতে পারি কি আমাদের যদি একটা লিমিট বসিয়ে দিই তাহলে আমাদের সেখান থেকে আমরা দেখতে পারি যে আসলে কতটুকু আমাদের সাইকেল আমরা দিতে পারবো। আমরা এখান থেকে ডেল্টা এন এর মান ডিএন এর মান আমরা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আমরা এরকম একটা এক্সপ্রেশন আমরা ডিরাইভ করতে পারি। তাহলে যদি ডিরাইভ করলাম, করার পরে আমি যদি লগ কে এবং লগ এন বসিয়ে দিই তাহলে আমরা আবার দেখবো যে কার্ভটা হচ্ছে এরকম একটা সিগময়েডাল আমরা একটা কার্ভ পাবো। এই যে সিগময়েডাল কার্ভ, সরি আমার কার্ভটা কি বললাম আমি জানি না, সিগময়েডাল কার্ভ যে পাবো সেখানে আমরা 3টা রিজিয়ন আমরা ভাগ করতে পারি। যদি গ্রোথ রেট যদি আমাদের একটা পার্টিকুলার সাইজের নিচে থাকে সেখানে আমাদের গ্রোথ হবে না, প্রোপাগেশন ঘটবে না, কিন্তু আর মাঝখানে একটা অংশে আমাদের প্রোপাগেশন হবে। এটা হচ্ছে আমাদের স্টেডি স্টেটে সে প্রোপাগেট করবে। ঠিক আছে, স্টেডি স্টেটে যে ইকুয়েশন দেখেছো না, আমাদের স্টেডি স্টেটে সে প্রোপাগেট করবে। তার উপরে দেখো র্যাপিড প্রোপাগেশন হবে, কারণ ওখানে ফাস্ট ফ্র্যাকচার হবে। তাহলে এই জায়গায় স্টেডি স্টেটে আস্তে আস্তে একটা একটা করে ধাক্কা দেবো, একটা করে হবে, একটা করে ধাক্কা দেবো, একটা একটা করে হবে, একটা করে ধাক্কা দেবো, একটা করে হবে, এভাবে করে করে আমাদের হবে। তো সব সময় যে আচ্ছা এই কথাগুলো এখানে বলা আছে হচ্ছে যে সবসময় যে স্ট্রাইশন মার্ক আমরা যেখানে যদিও বলেছি স্ট্রাইশন মার্কসের কথা একটু বলে নিই। এই যে এখানে যে আমরা স্ট্রাইশন মার্কের কথা বলেছি এইখানে করা হয়, এই ঘটনাতে কিন্তু স্ট্রাইশন মার্কস আমরা নাও পেতে পারি। তো সবসময় কিন্তু স্ট্রাইশন মার্কস থাকবে নট ন্যাচারালি, তোমাকে তখন অন্যান্য জিনিস দেখে তখন আমাদেরকে বুঝে নিতে হবে। সিলেক্টেড প্রবলেমস বইয়ের এক্সাম্পল দেওয়া আছে কয়েকটা, এগুলোকে তোমরা নিজেরা দেখে নিও। আর কয়েকটা প্রবলেমস একটা আমি এখানে করা আছে, সেগমেন্টটি কতটুকু টোটাল স্ট্রেন আমাদের লাগলো সেটা করা আছে, আর দুই একটা অ্যান্সার দিয়ে দেওয়া আছে, আর দুইটা না এরকম অ্যান্সার দিয়ে দেওয়া আছে, এই আর কি। তো ঠিক আছে, তাহলে আজকে একটা লম্বা একটা ক্লাস হলো, কিন্তু আশা করি আমাদের কোর্স আমরা মোটামুটি হয়ে গেছে। বাকি যেটা আছে ওটা আমি তোমাদেরকে দিয়ে দিলেই তোমরা হয়ে গেল। যদি তোমরা কোনো পরীক্ষা দিতে চাও ঈদের আগে পরে একদম টার্ম যেদিন শেষ হবে সেই শুক্রবার 12টা পর্যন্ত সময় আছে, তোমরা দিতে পারো। ঠিক আছে, তো এখন কিছু বলার না থাকলে তোমরা লিভ নিতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ। ওই কোশ্চেনটা হ্যাঁ বলো। ওই ফার্স্ট ইয়ারে যেটা বলছিলাম ইন্টারগ্রানুলার ফ্র্যাকচারটা হয়, ঠিক আছে, ব্রিটেল ম্যানারই হয় হলো, মানে ইন্টারগ্রানুলার যে ফ্র্যাকচারটা হয়, মানে আপনি দেখেছিলেন আর কি ডাকটাইলও হয় ব্রিটেলও হয়।
মানে আমরা আর কি একটা জায়গায় ছিলাম, কিন্তু স্যার আমি যত মানে পরে যখন পড়লাম সব জায়গায় দেখলাম যে ম্যাক্সিমাম স্যার এমব্রিটলমেন্ট জিনিসটা আসছে, মানে ডাক্তাইল জিনিসটাকে দেখি না, এই জন্য তোমাদের কোরেশন কোর্সের সাথে রিলেট করার চেষ্টা করতেছো নাকি? ওইখানে একটা জিনিস আছে, আবার আপনি যে একটা জায়গায় ওই অ্যান্টিমনি অ্যাড করছিলাম মেবিয়াতে ওই কপারে, ওইখানেও দেখলাম স্যার ডাক্তাইল থেকে ব্রিটেল হয়ে গেছে। মানে নরমালি হচ্ছে কি আমাদের ফেইলরটাকে আমরা মোটা ভাবে দুই ভাগে চিন্তা করব। এক ভাবে হচ্ছে কি শিয়ার হয়ে ফেল করলো, আরেকটা হচ্ছে শিয়ার আমাদের না হয়ে ফেল করলো। শিয়ার হয়ে ফেল করা মানে কি প্লাস্টিক ডিফর্মেশন হয়ে ফেল করছে, শিয়ার না হয়ে ফেল করা মানে কি ব্রিটল ম্যানারে ফেল করছে। এখন শিয়ার হয়ে ফেল করলো, ব্রিটল ম্যানারে ফেল করলো, ব্রিটল দুই ভাবে ফেল করতে পারে, একটা হতে পারে সে গ্রেনের ভিতর দিয়ে যেতে পারে, আর একটা হচ্ছে গ্রেনের বাউন্ডারি দিয়ে যেতে পারে। ঠিক আছে, গ্রেনের বাউন্ডারি দিয়ে গেলে আমরা তাকে কি বলবো ইন্ট্রাগ্রানুলার, আর গ্রেনের ভিতর দিয়ে গেলে তাকে আমরা বলবো হচ্ছে ট্রান্সগ্রানুলার। তাই এবং এই যে আমাদের যে ফেল করতেছে আমাদের সেটাকে আমরা হচ্ছে তারা ক্লিভেজ আমরা অনেক সময় বলে থাকি। কারণ কি ক্লিভেজ বলে থাকি, কারণ কি সে গ্রেন বাউন্ড বিশেষ করে ট্রান্সগ্রানুলারটাকে আমরা ক্লিভেজ বলে থাকি। কারণটা কি সে যখন ফেল করছে গ্রেনের ভিতর দিয়ে তো র্যান্ডম প্লেন দিয়ে যাবে না, সে কিছু পার্টিকুলার প্লেন দিয়ে যাবে, ফ্যাসেট প্লেন বলি আমরা। হ্যাঁ, এরকম কিছু পার্টিকুলার প্লেন দিয়ে যখন সে যাবে সেগুলোকে আমরা বলছি হচ্ছে আমাদের সেটা হচ্ছে আমাদের হচ্ছে যে ক্লিভেজ প্লেন। ঠিক আছে, এই প্লেন দিয়ে তারা ফেল করেছে এবং সেই আমাদের যদি ব্রিটলে হয় সারফেসটা আমাদের রাফ থাকবে, সরি শাইনি থাকবে, কারণ কি সেখানে তার রিফ্লেক্টিভিটি অনেক বেশি হয়। তা আমাদের সেখান থেকে যেহেতু আমাদের এখানে ডিম্পল নাই, উঁচু উঁচু নাই, আমাদের একটা শাইনি একটা সারফেস আমরা সেখানে পাবো। ঠিক আছে, ব্রিটল ম্যাটেরিয়াল হয়ে গেল। ওকে, এখন তাহলে আমাদের ডাকটাইল। ডাকটাইলে কি হবে? ডাকটাইলে শিয়ারের মাধ্যমে ফেল করবে। শিয়ার মানে হচ্ছে আমাদের এখানে প্লাস্টিক ডিফর্মেশন হবে, মানে ডিসলোকেশন অ্যাক্টিভিটি থাকবে। এখন তোমার যদি আমরা জানি কি ফেল করার সময় কি হয়, ইউটিএস এ পৌঁছানো আগ পর্যন্ত ইউনিফর্ম ইলংগেশন হচ্ছে। ইউটিএস এর পরে হচ্ছে আমাদের কি হবে, ইউটিএস এর পরে আমাদের প্লাস্টিক ইনস্টেবিলিটি শুরু হবে, নেকিং শুরু হবে। প্লাস্টিক ইনস্টেবিলিটি শুরু হওয়া মানে হচ্ছে আমাদের নেকিং শুরু হবে। তাহলে কি নেকিং যদি তুমি একদম খুব ভালোভাবে নেকিং করতে পারো, একটা টু দ্য পয়েন্টে যে সে যদি ফেল করে একটা চিকন হয়ে গোল্ড বা এরকম যদি হয় বা একদম পিওর সেসব ক্ষেত্রে যদি হয়, সেক্ষেত্রে আমরা একটা শার্প একটা পয়েন্ট পাবো, একদম একটা পেন্সিলের মাথার মতো চিকন হয়ে এক জায়গায় যাবে। কেন এক জায়গায় সে গেল? কারণ সে নেকিং হচ্ছে, নেকিংটাকে কেউ বাধা দেয়নি, কোনো পার্টিকুলার একটা অংশে নেকিং হচ্ছে, কিন্তু ওইখানে আলাদা করে কোনো ভয়েড আমাদের ক্রিয়েট হয়নি, সে শেয়ার করছে। আরেকটা হতে পারে কি সে ফেল করার সময় সে নেকিং করার সময় সে এবং নেকিং সে ঠিকমতো করতে না পেরে সে কি করলো, নেকিং হলো না, সে কি না সে 45 ডিগ্রি যেটা আছে 48 ডিগ্রি অ্যাঙ্গেলে সে শেয়ার করে ফেললো, সেভাবে করেও সে ফেল করতে পারে। যদি তার ওইটা যদি তার ফেভারেবল হয়, সে নেকিং না করে সে 45 ডিগ্রিতে শেয়ার করেও সে ফেল করে ফেলতে পারে। তখন আমরা কি দেখবো, ওই যে ব্রিটলে যেরকম ফ্ল্যাট থাকে আমরা ফ্ল্যাট না দেখে আমরা 45 ডিগ্রিতে আমরা সারফেসটা একটা কাট পাবো। আবার কি করতে পারে, আমাদের কাপ এন্ড কোন হতে পারে। কাপ এন্ড কোন মানে কি সে ম্যাটেরিয়ালের ভিতরে যখনই আমি হয়ে থাকবে ওই যে ড্যামেজ অ্যাকুমুলেশন হবে। ড্যামেজ অ্যাকুমুলেশন মানে কি ডিসলোকেশন জড়ো হওয়া, পাইল আপ হওয়া, পার্টিকেলের সামনে যে ডিসলোকেশন জমা হওয়া, গ্রেন বাউন্ডারিতে জমা হওয়া, এসব হতে কি হবে গ্রেন বাউন্ডারি ওখানে ক্র্যাক তৈরি হতে পারে, পার্টিকেল ম্যাট্রিক্সের ইন্টারফেস বন্ডিংটা উইক হয়ে যেতে পারে, ক্র্যাক তৈরি হতে পারে। এইভাবে করে করে আমাদের সেই জায়গায় ম্যাটেরিয়ালের ভিতরে কিছু ক্র্যাক তৈরি হবে। যদি কিছু ক্র্যাক তৈরি হয় সেগুলোকে আস্তে আস্তে সে হচ্ছে পারপেন্ডিকুলারলি সে আস্তে আস্তে বড় হবে, মানে আমাদের মেইনলি বড় হবে পারপেন্ডিকুলারলি বলতেছি, তারপর বেসিক্যালি সে বড় হবে কি আমাদের ডিসলোকেশন এর মানে ডিসলোকেশন মুভমেন্ট যেই প্লেনগুলো হচ্ছে সেদিকে সে বড় হতে থাকবে। ঠিক আছে, সেদিকে সে বড় হতে থাকলো, ভেরি গুড। বড় হওয়ার সময় সে তারপরেও কেন সে 90 ডিগ্রিতে বড় হবে, কারণ কি 90 ডিগ্রিতে আমরা জানি কি ডিসলোকেশন অ্যাক্টিভিটি অলমোস্ট সেদিকে জিরো থাকে, তাই না? আমরা চ্যাপ্টার 2 তে পড়ে আসছি, মনে নেই যে 48 ডিগ্রিতে বেশি থাকে, 90 বা 0 হলে সিআরএস এসছে। তাহলে কি হলো, তাহলে 90 বা 0 যদি থাকে আমরা এখানে 90 পাচ্ছি, কারণ আমরা লোডিংটা দিচ্ছি পারপেন্ডিকুলারলি। যদি 90 ডিগ্রিতে যদি হয় তাহলে সেই জায়গাতে আমাদের ডিসলোকেশনের অ্যাকোমোডেশন সবচেয়ে কম হবে। অন্যান্য ডিরেকশনে ডিসলোকেশন অ্যাকোমোডেশন একটু হবে, হয়ে ক্র্যাক গুলো ওরকম ভাবে নাও মুভ করতে পারে, কিন্তু এখানে যেহেতু কম থাকবে তাই ডিসলোকেশন ক্র্যাক তৈরি হওয়ার চান্সটাও বেশি থাকবে, ক্র্যাক প্রোপাগেশনটাও তখন আস্তে আস্তে হতে থাকবে। ভেরি গুড, হতে থাকলো। একটা পর্যায়ে যে হবে কি দেখা যাবে যে সে ওই ক্র্যাক গুলো প্রোপাগেট হওয়া মানে কি, ক্র্যাক মানে কি পোরোসিটি ভয়েড, তার মানে ওই জায়গাতে লোডটা অনেক সার্ফেস অ্যাকচুয়াল সারফেস এরিয়া বা ক্রস সেকশনাল এরিয়া, সরি সারফেস না, ক্রস সেকশনাল এরিয়া আমার কমে গেছে, লোকাল স্ট্রেস অনেক বেড়ে গেছে।
সেই জায়গাতে তখন দেখা যাবে ম্যাটেরিয়ালের ভিতরে সে তখন 48 ডিগ্রি অ্যাঙ্গেলে সে ফেল করার চেষ্টা করবে। তখন সে ওইখানে আমাদের এখন পর্যন্ত আমরা ইকুয়েস ডিম্পল পাবো। এখন আমরা ওদিকে যেহেতু আমাদের 48 ডিগ্রিতে বেশি পরিমাণে ফেল করা যেতে থাকবে, সে তখন 48 ডিগ্রি হয়ে সে কাপ এন্ড কোন 48 ডিগ্রি হয়ে ইলংগেটেড ডিম্পল তৈরি করে করে সে ফেল করতে থাকবে। তারপরে যখন আস্তে আস্তে আরো বাড়তে থাকবে তখন সবগুলো একসাথে জোড়া লাগতে থাকবে, জোড়া লেগে লেগে আমাদের ম্যাটেরিয়ালটা কাপ এন্ড কোন স্ট্রাকচারে ফেল করে যাবে, কারণ সে একদিকে 48 ডিগ্রি মতো হয়ে গেছে। ভেরি গুড, এটা হয়ে গেল। তাহলে এখন আমাদের সে ইন্টারগ্রানুলার হবে নাকি ট্রান্সগ্রানুলার হবে? সমস্যা কি? দুই দিকেই হবে, কেন হতে পারবে না? ইন্টারগ্রানুলারও হতে পারবে, ট্রান্সগ্রানুলার হতে পারবে। ইন্টারগ্রানুলার কখন হবে? যখন আমার ডিসলোকেশন আমাদের ম্যাটেরিয়ালের পার্টিকেল গুলো যদি গ্রেন বাউন্ডারির উপরে যদি থাকে, তাহলে ওই জায়গাতে আমাদের কি হবে? পার্টিকেল গুলো যদি আমাদের মনে করি স্পেসিফিক্যালি আমি গ্রেন বাউন্ডারিতে বেশি পার্টিকেল আছে, তখন কি হবে? ইন্টারগ্রানুলার। হ্যাঁ, ইন্টারগ্রানুলার হবে। কেন হবে? কারণ কি ওই জায়গাতে আমাদের পোরোসিটি ভয়েড বেশি তৈরি হবে ডিকোহেশনের জন্য, তাই না? ডিবন্ডিং এর জন্য। তার মানে কি ওই বরাবর তখন আমাদের ফ্র্যাকচারটা হবে, ঠিক আছে? আর যদি আমাদের পার্টিকেল যদি সব জায়গাতে থাকে, ম্যাট্রিক্সের ইন্টেরিয়র যদি থাকে, তখন আমাদের ওই জায়গাতে ডিকোহেশন হবে, ওই জায়গাগুলোতে আমাদের তখন ট্রান্সগ্রানুলার ফ্র্যাকচার হওয়ার চান্স থাকবে, কিন্তু ওইটা ক্লিভেজের মতো হবে না, ঠিক আছে? হ্যাঁ, বলো এখন। স্যার আমার একটা কোশ্চেন ছিল। না, সিআরএটাকে শেষ। আচ্ছা স্যার। স্যার বুঝতে পারছি, সমস্যা নেই। আরেকটা কথা স্যার হলো ইন্টারফেশিয়াল যে ফেলিওর বলছিলেন, ওইটা কি স্যার যে ডিবন্ডিং যেটা ওইটাই? হ্যাঁ 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 হ্যাঁ, সাদিকা বলো। জি স্যার, আমার শেষ। আচ্ছা স্যার নেকিং এর পরে কি ইন্টারগ্রানুলার বা ট্রান্সগ্রানুলার হইতে পারে? নেকিং এর পরে হওয়ার চান্স খুব কম। মনে করো তুমি যখন নেকিং হওয়ার সময় তো তোমার হচ্ছে, নেকিং যখন হচ্ছে, মনে করো তোমার যখন নেকিং যখন হবে তখন চান্স খুব কম থাকবে। তুমি যদি ছবিগুলো খেয়াল করো, আমি দাঁড়াও ছবিটা একটু দেখাই। নেকিং যখন হবে, আমাদের লাস্টের দিকে যাই, একটু ভুল করো। আমাদের একটা ছিল না, অনেকগুলো ছবি একসাথে ছিল। স্যার স্লাইডের 18 নম্বর পিকচারটা মেবি প্রথম দিকে একদম 67 এ যাও। হ্যাঁ, 67 এ যাও। আমি আচ্ছা আমি শেয়ার করছি। হ্যাঁ, আমাদের 67 এ যদি যাই, আমি শেয়ার দিই। এইখানে যদি খেয়াল করো, ট্রান্সগ্রানুলার, ইন্টারগ্রানুলার, ঠিক আছে? একদম এখানে স্পেসিফিক্যালি ট্রান্সগ্রানুলার হলে তাকে আমরা আরো ডিফাইন করে দেওয়া হয় ক্লিভেজই বলি, ব্লকি হয়ে যায়। আরেকটা হচ্ছে ইন্টারগ্রানুলার। এখন এখানে আমাদের কি হতে পারে? নেকিং যদি একদম সুন্দর নেকিং হয়, ভেরি গুড, এটা পাবো। আবার শিয়ার হয়েও হতে পারে, শিয়ার হয়েও আমাদের এই ঘটনা ঘটতে পারে। আরেকটা কি করতে পারে? আমাদেরকে নেকিং হয়ে নেকিংটা আমাদের কাপ এন্ড কোন হয়ে আমাদেরকে ফেল করতে পারে। এখন কাপ এন্ড কোনের ফেল যেটা হবে, কাপ এন্ড কোনের ফেল যখন হচ্ছে আমাদের তখন দুই ভাগ হতে পারে, একটা হচ্ছে ইন্টারগ্রানুলার আর একটা হচ্ছে আমাদের ট্রান্সগ্রানুলার। ইন্টারগ্রানুলার এবং ট্রান্সগ্রানুলারের পার্থক্য কি হবে? ইন্টারগ্রানুলার যখন হবে তখন কি হবে? যখন গ্রেন বাউন্ডারি দিয়ে যাবে। ট্রান্সগ্রানুলার যখন হবে তখন হচ্ছে আমাদের গ্রেনের ভিতর দিয়ে যাবে। এখন কোনটা ডমিনেট করবে? এখন কোনটা আমার বেশি হওয়ার চান্স থাকে? এই দুইটা হচ্ছে আমাদের কাপ এন্ড কোন হওয়ার চান্স আমাদের কোথায় বেশি থাকতে পারে? আর তুমি আরেকটা কোনটা ছবি বলছিলে, কত পেজ? একেবারে শুরুর দিকে একটা ফাইব্রাস একটা দেখছিলাম আমরা, 18 নম্বর ফিগারটা। এসিএম এরটা দেখে তো আসলে আমরা বলতে পারবো না। এসিএম এর হচ্ছে ইন্টারগ্রানুলার, এটা দেখে তুমি আসলে কিছু বলতে পারবো না। এটা মানে এইটা দেখে কি বুঝতে যাচ্ছ?
মানে আমি তো এইটার পরে একটা এর স্লাইড আগে আছে যে ওখানে ভয়েড দেখে ছবি দেখছিলাম ইন্টারগ্রানুলারের, তখন তো হানিকম স্ট্রাকচারের মতো হচ্ছে বাইরের দিকে হচ্ছে ব্লক ব্লক আকারে বের হয়ে আসতেছে এরকম বোঝা যাচ্ছিল। বাট এই ছবিটা স্যার ফাইব্রাস লাগতেছে, মানে বুঝতে পারতেছিলাম না আসলে ছবি দেখে যে এটা আসলে কি হবে, কোন মোডে ফেল করছে। এটা তো আসলে এখানে দেখো, এখানে যে ক্র্যাক এই যে ভয়ের অল্প কয়েকটা জেনারেট করেছে। হ্যাঁ, এটা অনেক হাই জুম করা ছবি তো সেজন্য বুঝতে পারতেছ না। এই যে 3000 এর উপর ম্যাগনিফিকেশন, মানে আমাদের এসএম যখন আমরা করি আমাদের অল্প ম্যাগনিফিকেশনে গেলে এই যে যেরকম এখানে যে ভয়েড গুলো দেখানো আছে দেখো, এই যে গ্রেন বাউন্ডারিতে এগুলো ইন্টারগ্রানুলার। এইসব ক্ষেত্রে ইন্টারগ্রানুলার আমার হচ্ছে যে কি হবে ইন্টারগ্রানুলার, এবং একই সাথে আমাদের এই জায়গায় কি হবে বলো, এগুলো কিন্তু সবই আমাদের কিন্তু অনেক জুম করে দেখছি, এগুলো আমাদের সবই হচ্ছে আমাদের ডাকটাইল ছিল। ঠিক আছে, এখন 67 যেটা আছে 67 এ আবার যাই। এইটা এখানে হচ্ছে আমাদের মেইন পার্থক্যটা। আমাদের এইভাবে করে আমাদের হতে পারে মেটালসে, আমরা তো ডাকটাইল ব্রিটল তো গেল, ডাকটাইল হচ্ছে আমাদের প্লাস্টিক গ্রোথ হবে, প্লাস্টিক গ্রোথ করে আমাদের এই যে নেকিং হয়ে এই তিনটাই কিন্তু আমাদের নেকিং হয়েছে। এন্ড কাপ এন্ড কোন আমার কোনটাতে বেশি হবে, কাপ এন্ড কোন আমার হওয়ার চান্স বেশি হচ্ছে আমাদের যদি গ্রেন বাউন্ডারি যায় সেদিকেও আমাদের কিছু পেতে পারি, কিন্তু এখানে আমরা আলাদা করেই ডিফাইন করে দিয়েছি, একটা হচ্ছে আমাদের গ্রেনের ভিতর দিয়ে, একটা হচ্ছে গ্রেনের ভিতর দিয়ে, একটা হচ্ছে গ্রেন বাউন্ডারি দিয়ে, দুইখানেই কিন্তু আমরা কাপ এন্ড কোন পেতে পারি। এখন হচ্ছে যে সিভিয়ারিটি কোথায় বেশি হবে, কাপ এন্ড কোনটা কতটুকু আমরা বেশি পাবো, কতটুকু কাপ এন্ড কোন হবে সেটা নির্ভর করবে তোমার পার্টিকেল কোথায় বেশি সেটার উপরে। যদি তোমার মনে করো গ্রেন বাউন্ডারি না হয়, পার্টিকেল যদি মনে করো সব জায়গায় থাকে, তাহলে তাহলে আমাদের শুধুমাত্র ভয়েড ওখান থেকে প্রোভাইড করবে না, সে দুই জায়গা থেকে প্রোভাইড করবে। আরেকটা যেটা হচ্ছে আমরা যদি দেখি, আমরা যদি আরেকটা ছবি দেখি, ছবিটা তো থাকা উচিত, মনে হয় আমি দাঁড়াও একটু দেখছি। এই যে এইখানে আমরা যে দেখতেছি এখানে হচ্ছে আমাদের এই যে কাপ এন্ড কোন যে হলো, কাপ এন্ড কোন গুলো এইভাবে করে আমাদের ভয়েড তৈরি হলো। এই ভয়েড গুলো হতে পারে আমাদের গ্রেন বাউন্ডারিতেও হতে পারে অথবা গ্রেন ইন্টেরিয়রও হতে পারে। ঠিক আছে, তো এখন আমাদের সাধারণত প্রবাবিলিটি হচ্ছে গ্রেন বাউন্ডারিতে আমাদের হওয়া বেশি থাকে। তো এইখান থেকে আমরা এইভাবে করে আমাদের ফেলিয়ারগুলো হয়, আমাদের গ্র্যানুল ইন্টারগ্র্যানুলার হতে পারে। আরেকটা হতে পারে যদি আমাদের খুব বেশি পরিমাণে, হ্যাঁ এই যে এখন যদি খুব বেশি পরিমাণে যদি আমাদের মনে করো গ্রেন বাউন্ডারিতে যদি গ্রেন বাউন্ডারিতে যদি খুব বেশি পরিমাণে আমাদের পার্টিকেল থাকে, ছবিটা এটা কিন্তু করিনি, গ্রেন বাউন্ডারিতে মনে করো যদি খুব বেশি পরিমাণে থাকে তখন আমাদের কাপ এন্ড কোন স্ট্রাকচার নাও পেতে পারে, সে গ্রেন বাউন্ডারি দিয়ে ফেল করে চলে যেতে পারে। ঠিক আছে, গ্রেন বাউন্ডারি দিয়ে তোমার ওই ডিম্পল টিম্পল তৈরি করে করে ফেল করে চলে যেতে পারে, যে ভয়েড তৈরি করে করে তারা ফেল করে যেতে পারে। ঠিক আছে, আর কিছু আছে সাদিকা? স্যার আমি আসলে এখনো ক্লিয়ার না, এই যে আমি যে এতক্ষণ ডিম্পল দেখলাম ওই ছবিতে জুম করলে কি আমি ইন্টারগ্রানুলার আর ট্রান্সগ্রানুলার পাচ্ছি, মানে এরকম কি কিছু? তোমার এই 18 নম্বর ছবি? স্যার 18 নম্বর না, আমি জাস্ট জিজ্ঞেস করতেছি আর কি, যে যেহেতু বললেন যে কাপ এন্ড কোনে হচ্ছে ট্রান্সগ্রানুলার হতে পারে আবার ইন্টারগ্রানুলার হতে পারে, তো এর জন্য মনে হলো যে এই ডিম্পল গুলাকে কি আমি জুম করলে বুঝতে পারবো যে এটা কি কিভাবে ফিল করছে? হ্যাঁ তুমি বুঝতে পারবা, এই যে তুমি দেখো, তুমি যদি আমাদের ব্রেইনের ভিতর দিয়ে যদি আমাদের যদি ব্রেন আমাদের এটা তো মনে করো ডিম্পল, তুমি ডিম্পল গুলো দেখবা, তারপর তুমি দাঁড়াও আমাদের শুরুর দিকে যাই, শুরুর দিকে ছবি দেখি, শুরুর দিকে আসলে এগুলো বেশি জুম করা ছবি তো, যেরকম আমরা ডাকটাইল বা এই যে আমাদের মনে করো যে সুন্দর করে ট্রান্সগ্রানুলার আমরা সুন্দর করে বুঝতে পারছি, আমাদের ক্লিভেজ এগুলো আমরা সবই বুঝতে পারছি। এখন হচ্ছে এই জায়গাটাতে এখন যদি আমাদের নেকিং যদি অল্প থাকে, এখন এই জায়গায় এই ছবি দেখে আমরা বলতে পারবো না এটা ডাকটাইল না ব্রিটল, আমরা বলতে হলে আমাকে এইখানে দেখবো এটা কি, এখানে কি আছে বলো, এখানে আমরা ডিম্পল দু একটা দেখতে পাচ্ছি, সেটা ছিল আমরা বাদ দেখতে ভয় তুলেছি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, রিভার মার্কিং আছে। এভাবে করে আমরা তাহলে কি আমরা বলতে ইন্টারগ্রানুলার না, এখানে আমরা রিভার মার্কিং দেখতে পাচ্ছি। তুমি রিভার মার্ক খুঁজবা, তুমি রিভার মার্ক খুঁজবা, তুমি সারফেসটা কি হয়েছে স্প্লিটিং টাইপের হয়েছে কিনা, হ্যাঁ স্প্লিটিং টাইপের হয়েছে কিনা তুমি সেটা খুঁজবা, কোনো ধরনের স্প্লিটিং হয়েছে কিনা সেটা খুঁজবা। যদি তুমি ডিম্পল যদি পাও, ডিম্পল থাকতেই হবে, ডাক্তার হতে হলে তুমি অলমোস্ট ধরে নাও যে অবশ্যই ডিফারেন্ট কেস আছে, আমাকে এরকম ভয়েড থাকতে হবে,
ভয়েড ছাড়াও হয়, যেগুলো আমরা দেখলাম একদম পিওর কপার বা গোল্ড, ওরকম যদি হয় যে শেয়ার করে একটা পয়েন্ট হলো সেটা, কিন্তু সেসব ম্যাটেরিয়াল আমরা সাধারণত ডিল করি না। আমাদের ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালে আমরা ভয়েড থাকতে হবে। ভয়েড আমাদের সার্কুলার হতে পারে অথবা মনে করেন আমাদের ইলংগেটেড হতে পারে, যেটাই হোক আমাদের ভয়েড, আমরা ভয়েড খুঁজবো, ডিম্পল খুঁজবো। ডিম্পল ছাড়া যদি থাকে তাহলে আমরা কিভাবে বুঝবো? ডিম্পল ছাড়া যদি থাকে, মনে করো এইটা যেরকম হচ্ছে, এই যে আমাদের ডিম্পল ছাড়া, তোমাকে তো মনে হয় ছবি নাই। ডিম্পল ছাড়া আমরা আসলে পাবো না। আমরা যদি ডাকটাইল যদি হয় আমরা ডিম্পল থাকবেই। এখন গ্রেন বাউন্ডারি দিয়ে যেটা, আমি তাহলে আমার ছবি নাই গ্রেন, আচ্ছা আমি তো একটু ছবি আঁকি। মনে করো এই আমাদের মাইক্রোস্ট্রাকচার, আমাদের মনে করো এখানে আমাদের ডাকটাইল ম্যানারে ফেল করছে। তোমার কোশ্চেন হচ্ছে ডাকটাইল ম্যানারে ফেল করলো, এখন এটা গ্রেন বাউন্ডারি দিয়ে হয়েছে না গ্রেন ভিতর দিয়ে হচ্ছে, সেটা আমরা কিভাবে বুঝবো? রাইট, জি স্যার। যদি আমাদের গ্রেন বাউন্ডারি দিয়ে যায় তাহলে আমাদেরকে ছবিটাকে আমরা জুম আউট করে, এই ছবি না, আমাদের গ্রেন বাউন্ডারিতে আমরা ছবিটা দেখলেই বুঝতে পারবো যে গ্রেন বাউন্ডারি দিয়ে গেছে কিনা। বাউন্ডারি গুলো, কারণ বাউন্ডারি এরিয়া গুলো হচ্ছে ইন্টিরিয়র থেকে ডিফারেন্ট। হ্যাঁ, যেরকম এইখানে হচ্ছে আমাদের গ্রেন বাউন্ডারি হচ্ছে এইখানে, আমরা এইভাবে করে গ্রেন বাউন্ডারি গুলো আমরা দেখলেই বাউন্ডারি এরিয়া গুলো আমরা চিনতে পারবো। কারণ বাউন্ডারি এরিয়া গুলো ম্যাট্রিক্সের সাথে একটু হলে আমাদের পার্থক্য থাকে। আমাদের গ্রেন বাউন্ডারি রিজিয়ন গুলো, তুমি বাউন্ডারি রিজিয়ন যদি দেখতে পারো, ক্র্যাক, তুমি যদি ডিম্পল গুলো যদি দেখো যে বাউন্ডারি রিজিয়নে আছে অনেকগুলো, যদি ওখানে দেখো তাহলে কি বুঝবো? আমাদের গ্রেন বাউন্ডারি দিয়ে সেটা গেছে ইন্টারগ্রানুলার। আমার সাথে কিন্তু এটা কোরোশন মিলায়ও না, কোরোশনে আরো কিছু অন্য কিছু ঘটতে পারে, ফেইলিওরে ছাড়াও ওখানে মনে করো যে কোরোশন অ্যাক্টিভিটির কারণে অন্য ঘটনা ঘটতে পারে। স্যার কোরোশন এখানে তো রিলেটেড না, কারণ কোরোশন হলে এখানে স্যার ব্রিটেল ফেলিওর হতো একদম। কি কোরোশন হলে ব্রিটল হবে কেন? স্যার ফ্যাটিক কোরোশনে দেখছিলাম স্যার একদম ব্রিটেল ম্যানারে ফেল করে, মানে ফ্যাটিক কোরোশন, আচ্ছা ঠিক আছে, মানে আচ্ছা ঠিক আছে। আর যদি গ্রেনের ভিতর দিয়ে যদি হয়, আমি ডিম্পল ভিতরে ডিম্পল দেখবো। তুমি বাউন্ডারি কোথায় ডিম্পল বেশি দেখছো তুমি সেটা দেখো। কারণ কাপ এন্ড কোন আসলে বেসিক্যালি কি, সে এখান থেকে 45 ডিগ্রি হবে, এখান থেকে এরকম থাকবে, এটা এই মাস্ক, এই রিজিয়নটার উপর আমাদের কোনো হাত নাই। এটা সে তার মতো করে প্রোভাইড করবে, গ্রেনের হোক বা ভিতর দিয়ে হোক বা বাইরে দিয়ে হোক। এই জায়গাটা যেটা, সেই মাঝখানে যেটা, এই অংশটুকু গ্রেন বাউন্ডারি দিয়ে সে প্রোপাগেট বেশি করতে পারে অথবা গ্রেন ইন্টারফিয়ার দিয়ে করতে পারে। আমরা সেটা হচ্ছে গ্রেন বাউন্ডারি খুঁজবো। আমি যখন ছবি দেখবো, এটা হচ্ছে পুরোটাই একদম ক্লিক হয়ে গেছে, তো আমরা বুঝতে পারছি না। ছবি যখন দেখবো, ছবির ভিতরে আমরা যদি গ্রেন বাউন্ডারি গুলো দেখতে পারি তাহলে তো আমরা সেখানে ডিম্পল যখন হবে, ডিম্পল তো দেখবোই, বাউন্ডারি রিজিয়নও তো আমরা দেখতে পাবো, এরিয়া, বাউন্ডারি এরিয়া। কারণ গ্রেইনের ভিতরে এবং বাউন্ডারি দেখলে তো আমরা বুঝতে পারবো যে কোনটা বাউন্ডারি কোনটা গ্রেইন, সেটা থেকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। এখনো ক্লিয়ার না স্যার? স্যার সিঙ্গেল ক্রিস্টালে যেটা স্যার পিওর শেয়ারে ফেল করে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, ওইটা তো স্যার ডিম্পল কি দেখতে পারবো আমরা? শেয়ারে তো আমরা কোনো ডিম্পল হবে না, তখন স্যার ফেল করে যাবে, তখন তো স্যার ডিম্পল দেখতে পারবো না। তখন স্যার ডিটেল থেকে আলাদা করবো স্যার কিভাবে? ওটা কি স্যার অ্যাঙ্গেলটা কাউন্ট করে? নরমাল যদি আমরা ফ্ল্যাট সারফেসে তো স্যার এটা আলাদা করতে পারবো না। হ্যাঁ, মনে করো আমাদের ব্রিটল যদি হয়, ব্রিটল তো আমাদের মনে করো এরকম, হ্যাঁ, মনে করো আমাদের একদম শাইনি একটা সারফেস আমরা দেখতে পাচ্ছি, ফ্ল্যাট একটা সারফেস, সেটা আমরা দেখতে পাবো, সেটা থেকে আমরা পাবো। আর যখন শিয়ারে যখন ফেল করবে, তুমি শিয়ারের স্যাম্পল দেখলে তুমি বুঝতে পারবে, শিয়ারের স্যাম্পল দেখবা, ফেলিয়ারটা এইভাবে পিওর শিয়ার হলে এইভাবে হবে অথবা তোমার 45 ডিগ্রিতে হবে। ঠিক আছে, তোমার শিয়ারের স্যাম্পল দেখেই আমরা বুঝতে পারবো যে সেখানে আমাদের কিভাবে করে তারা ফেল করছে। হ্যাঁ, শেয়ারে যেটা মানে পিওর শেয়ারে যেটা ফেল করবে একদম, ওইটাতে একটা কোণের মতো, মানে কোণের মতো, ওই যে বললাম যে 45 ডিগ্রি বা এরকম থাকবে। আচ্ছা, পিওর শেয়ারের এসিএম ইমেজ আমি পাই কিনা দেখি। এসিএম আমার কাছে পিওর শেয়ারের মনে হয় না, কারণ আমরা যদি মেটালে না যাই, মনে করো আরো কিছু আছে, মনে করো গ্লাস টাইপের আছে, ওগুলোতে আবার একটু ডিফারেন্ট টাইপের ক্যারেক্টারিস্টিক দেখায়। আমি তোমাদেরকে আমি একটা ছবি দেখাই।
এটা আসলে মেটাল না, এটা মেটালিক গ্লাস এর। যার জন্য রিলেট করতে কতটুকু পারবো জানি না। পিওর শেয়ারে ফেল করা দেখতে পাচ্ছ? জি স্যার। স্যার দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের পিওর শেয়ারে ফেল করা। পিওর শেয়ার নিয়ে মাথা ঘামায় না। পিওর শেয়ার হচ্ছে যে মানে হচ্ছে পিওর শেয়ার মানে কি, আমাদের ডিসলোকেশনে স্টেপ থাকবে, তাই না? শেয়ার শেয়ারে কি হচ্ছে বেসিক্যালি আমাদের স্টেপই তো। শেয়ার মানে কি ডিসলোকেশন মুভমেন্ট না? তার মানে কি আমি প্রচুর স্টেপ থাকবে, যে স্টেপটা আমরা নরমালি আমরা তো দেখতে পাবো না, কিন্তু আমরা যদি ইসে চাই তাহলে হয়তো আমরা দেখতে পাবো। দাঁড়াও আর একটু ছবি আছে। হ্যাঁ 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 পেয়েছি, দাঁড়াও আরেকটা। পিওর শেয়ার এটা কিসের স্যাম্পল আমার জানা নাই, দেখতে পাচ্ছ? পিওর শেয়ার, হ্যাঁ আর একটু জুম করে দিই, দেখতে পাচ্ছ না তোমরা? জি জি স্যার দেখতে জি পাচ্ছি। স্যার। আমরা ওইভাবে করে ডিম্পল বা ওরকম কিছু আমরা পাবো না। এখানে বেসিক্যালি কি হচ্ছে, শেয়ার মানে কি ডিসলোকেশন প্লাস্টিক ডিফর্মেশন, তার মানে কি থাকবে এখানে স্লিপ ব্যান্ড থাকবে। স্টেপ মার্কিং দেখতে পারবো। হ্যাঁ স্টেপ মার্কিং, তুমি যদি স্টেপ মার্কিং তুমি টিএম এ গেলে স্টেপ মার্কিং দেখতে পাবে। স্যার এই যে বি নাম্বার চিত্র, এটা কি ইলংগেটেড মনে হচ্ছে না? শেয়ার হলে তো ইলংগেটেড হবে, তাহলে আমরা এটা দেখেও তো বুঝতে না পারবো। এগুলো সারফেস মরফোলজি, এগুলো সারফেস মরফোলজি, এগুলো নিয়ে কোনো মাথা ঘামানোর দরকার নেই। এটা সারফেস মরফোলজি, ঠিক আছে? কারণ হয় কি তোমার যখনই হয় এই সারফেস মরফোলজি একদম ভুলে যাও। সারফেস মরফোলজি আমরা ফ্র্যাকচারে সারফেস মরফোলজি আমরা পড়ি না, ঠিক আছে? আমরা সারফেস মরফোলজি ভুলে যাও, আমরা হচ্ছে ফ্র্যাকচারের সারফেসের শেপ আমরা পড়ি, ঠিক আছে? শেপ ছাড়া আমরা কিছু করতেছি না, মরফোলজিতে আমরা যাবই না, শুধু শেপ। আর কিছু জোরে বলো, শুনি না। সিয়ার হ্যাঁ শেষ হলে তাহলে তোমরা লিখ দিতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ। আর কোনো ধরনের কোয়েরি বা কোনো কিছু থাকলে সিআর এর মাধ্যমে আমার সাথে যোগাযোগ করো, ঠিক আছে? আর আমি এটা এই উইকেন্ডে না পড়লো, আর তোমরা কালকে থেকে প্রতিটাতে আমি তোমাদেরকে সবাইকে এক্সপেক্ট করবো সবাই থাকবা। তোমাদের হেডের নোটিশ, আমাদের হেড স্যারের নোটিশ তোমাদেরকে আমি বিকেলের মধ্যে আমি এটা দিয়ে দেবো, সিআর এর কাছে পৌঁছে দেবো। সকাল 7:30 থেকে জুমে হবে প্রতিদিন, সন্ধ্যা 7:30 থেকে 9:30, 2 ঘন্টা। আর শুধুমাত্র রোববারে 12টা থেকে 2টা এবং হচ্ছে সন্ধ্যা থেকে। তো 12টা থেকে তোমরা অবশ্যই এগুলো অ্যাটেন্ড করো, কারণ হচ্ছে যে আমরা যদি এরকম ফরেনারদের ফরেন এক্সপার্ট যারা আছে তাদেরকে যদি ইনভলভ করতে চাই, তাহলে হচ্ছে কি মানে মাউথ অফ ওয়ার্ডস, তাদেরকে যদি আমরা একজনের কাছে শুনে আরেকজন আসবে, তারা যদি তাদের কাছে ইন্সপিরেশনাল না মনে হয় যে না এরা তো পার্টিসিপেট করে না, স্টুডেন্ট কম থাকে, তাহলে কিন্তু আমি ভবিষ্যতে কিন্তু এই গ্রুপ থেকে আরেকজন বা তাদের পরিচিত মাধ্যমে আরেকজন, তাদের কোনো কলিগ তাকে কিন্তু আনতে পারবো না। তো তোমাদের থাকতে হবে এবং পার্টিসিপেট করতে হবে, মুখ বন্ধ করে বসে থাকলে হবে না, কোশ্চেন করতে হবে, করে যতটুকু পারা যায় যতটুকু বুঝো সিম্পল করেই ওনারা বলবেন, তো সেগুলোকে পার্টিসিপেট করবো। এবং আমাদের যারা রিসেন্ট যারা মনে করো যাদের ইচ্ছা আছে বাইরে যাওয়ার, তারাও তাদের জন্য একটা আগ্রহ থাকতে পারে, দেশে কিভাবে জব সেক্টর আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো, সবকিছুই হবে। তো ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ মে লিভ নাও।